অনেক গার্জিয়ান বলে না না নবোদয় স্কুলে স্টুডেন্টকে পাঠাবো না, ও কদিন পরে বিহারে বা রাজস্থানে পাঠিয়ে দেবে, সেখানে ছেলে মেয়ে বিক্রি হয়ে যাবে। এইটা কি মানে বিষয়টা একটু বুঝিয়ে বলবি? না না, জিনিসটা এরকম তো হয় না। এটা এক সপ্তাহ একটা প্রোগ্রাম, কিন্তু পুরো জাপান পুরো ঘোরানো হয় এবং বিভিন্ন যে সায়েন্টিস্ট আছে তাদের সাথে কথা বলতে পারে স্টুডেন্টরা, বিভিন্ন আচ্ছা ব্যাপার আচ্ছা, স্যাপারগুলো আছে। মানে জাপান পর্যন্ত নিয়ে যায়। নমস্কার। জহর নবোদয় বিদ্যালয় সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জেলাতে একটি করে জহর নবোদয় বিদ্যালয় আমরা দেখতে পাই। তো আজকে আমাদের সাহা ইনস্টিটিউটের একজন পুরনো ছাত্র, সে আমাদের ইনস্টিটিউটে উপস্থিত আছে। তার নাম সৈকত রায়। সৈকত, তুমি তোমার পরিচয়টা দেবে সবাইকে। আমি সৈকত রায়। আমি এখন জওহর নবোদয় বিদ্যালয়ের কল্যাণীতে ক্লাস 11-এ পড়ি। তাহলে নবোদয় বিদ্যালয়ে দীর্ঘ 6 বছর পড়াশুনো করছে এইরকম তোমাদের এক দাদা, তার মুখ থেকে নবোদয় স্কুলের সম্পর্কে বিভিন্ন বিস্তারিত বিষয়ে তোমরা কি জানতে আগ্রহী? জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত জহর নবোদয়ে পড়া যায়। তো সেই জহর নবোদয় নদিয়া জেলার কল্যাণীতে আমাদেরই স্টুডেন্ট সৈকত রায় পড়ছে ক্লাস 11-এ। দীর্ঘ 5 বছরের বেশি সময় সেখানে অতিবাহিত করেছে, অভিজ্ঞতা রয়েছে। তো 5 বছর সেখানে পড়াশুনো করার পর অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অনেক বিষয়ে সে জানে, অনেক বিষয়ে আজকে আমরা জানবো। আমরা বিভিন্ন জায়গাতে শুনে থাকি যে নবোদয় বিদ্যালয় এইরকম, নবোদয় বিদ্যালয় ওই রকম, নবোদয় বিদ্যালয় সম্পর্কে অনেক প্রশংসা কেউ করেন, নবোদয় বিদ্যালয় সম্পর্কে অনেক দুর্নাম অনেকে করেন। এখানে একেবারেই পড়াশোনা হয় না, এখানে পড়াতে পারলে স্বর্গে পড়ানোর মতো হয়, বা এখানে খাবার দাবার খুব বাজে, বা এখানে খাবার দাবার ভীষণ ভালো। তো সবকিছুই আমরা আইডিয়া করে বলি। আজকে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমারই ছাত্র সৈকত রায়, ও বলবে, জানবে তোমরা। আপনাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, আপনারা এদিক ওদিক থেকে বিভিন্ন কথা না শুনে একদম সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে যার, সৈকতের সৈকতের কাছ থেকে আজকে বিস্তারিত ভাবে আমরা বিষয়গুলো জেনে নেব। সৈকত, হ্যাঁ স্যার। তুমি যে ওইখানে 5 বছর পড়াশোনা করছো, এই 5 বছর, টোটাল 5 বছরে তুমি ওখানে কি তোমার কখনো মনে হয়েছে যে না এই স্কুলটা পড়াশোনার পক্ষে ভালো না বা থাকার পক্ষে অনুপযুক্ত? প্রথম প্রথম তো গিয়ে একটু মন খারাপ তো করবেই, কিন্তু পড়াশোনার দিক থেকে বলতে গেলে স্কুলটা খুবই ভালো। এবং আচ্ছা, পড়াশোনাটা ওখানে গেলে টিচাররা অবশ্যই সেটা মানে অন্য কোনো কিছুর বেশি পড়াশোনাটাই বেশি কেয়ার করা হয়। এবং বেশ, তার মানে এক কথায় আমরা বলতে পারি হ্যাঁ, যে আমরা ওই স্কুলটাকে পড়াশোনার দিক থেকে বলো বা সব দিক থেকে বললো উপযুক্ত তোমার উপযুক্ত পক্ষে, আর অবশ্যই। উপযুক্ত বলেই তুমি 5 বছর ওখানে আছো। আছি। বেশ, আমরা যাব একটা একটা করে পর্ব ভিত্তিকে, আমরা বিভিন্ন প্রশ্নগুলোকে তোমার কাছ থেকে জেনে নেব। আমাদের প্রথম পর্ব হচ্ছে পঠন পাঠন, অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশুনো কেমন হয়, এবং এই বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এই যে 6টা বছর বা 7 বছর একটা স্টুডেন্ট পড়তে যাচ্ছে, বাবা মা হিসেবে আপনি পাঠাচ্ছেন আপনার সন্তানকে নিজের থেকে অনেক দূরে, আপনি কতটা ভরসা পেলে এই স্কুলে আপনার সন্তানকে পাঠাবেন? আমরা যাব প্রথমে সৈকতের কাছে। সৈকত, এই স্কুলে 5 বছরের বেশি সময় পড়াশোনা করছিস, এই 5 বছরের অভিজ্ঞতা একটু বলবি, শেয়ার করবি যে পড়াশোনার বিষয়ে এই স্কুলটাতে তোমার কেমন মনে হয়েছে। প্রথমে বলি, টিচাররা প্রত্যেকদিন এসে প্রথমেই শুরুতে ক্লাস 6-এ থাকতে হুম, প্রথম টিচাররা হাতে ধরে ধরে জিনিসপত্র যে কোনো কিছু শেখায়। এবং ধীরে ধীরে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা এবং সেটা চেক করা, এটা টিচাররা প্রত্যেকদিন খেয়াল করে নিজের মতো এই কাজগুলো করে থাকেন। এবং ক্লাস 6, 7, 8, 9, 10 এই 5 বছর, এই 5 বছর আমার প্রত্যেক দিনের কাজ আমাকে জমা করতে হয়েছে এবং টিচাররা সেগুলো চেক করে আমাকে ফিডব্যাক দিয়েছেন এবং কোথায় কোথায় আমার ভুল হয়েছে সেগুলো টিচাররা আমাকে বলেছেন এবং সেগুলো আমি রেকটিফাই করেছি এখনো পর্যন্ত যেটুকু আমি করেছি। অর্থাৎ আমরা যেটা দেখে থাকি যে আমরা যদি ওই স্কুলে না গিয়ে হুম, নর্মালি আমাদের বাড়ির আশেপাশে যে কোনো একটা সরকারি স্কুলে বেঙ্গলি মিডিয়ামের অথবা বা সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানে যদি পড়তাম, সেখানে আমি যতটা কেয়ার পেতাম তার হুম। থেকে অনেক অনেক বেশি এক্সট্রা কেয়ার এবং অনেক বেশি পঠন পাঠনের দিক থেকে উন্নততর বলে মনে হয়েছে তোমার স্কুলটাকে। অবশ্যই এটা জেলার 1 নম্বর স্কুল। যে জেলার বলতে ভারতবর্ষের 1 নম্বর। না, প্রত্যেকটা জেলায় এটা জেলার 1 নম্বর স্কুল। হ্যাঁ অবশ্যই। পুরো জেলার থেকে টোটাল 40 জন, মানে টোটাল 80 জন স্টুডেন্ট এক এক বছর করে অ্যাডমিশন নেয় এবং 80 জনের জন্য এক একটা ক্লাসে যেরকম টিচার হওয়ার দরকার এখানে স্কুলে ততটাই টিচার রয়েছেন।
সাফিসিয়েন্ট রয়েছেন, সাফিসিয়েন্ট তাই তো? টিচার রয়েছেন। এবং তারা যথেষ্ট কেয়ার নিয়ে পঠন পাঠনের পঠন- বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, তাই তো? অবশ্যই, তাহলে যেটা বাইরের স্কুলে হয়ে ওঠে না, বাইরের স্কুলে এতটা সম্ভব এত হয়ে ওঠে সম্ভব না। হয় না, কারণ স্টুডেন্ট সংখ্যা বেশি হয় হ্যাঁ, এক ক্ষেত্রে। এবার পঠন পাঠনটা এবার অনেক সময় কোনোদিন কম কোনোদিন বেশি, সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু সময় কম, সময় কম। ওখানে 11টা হুম, থেকে 4টে, হুম। আর তুমি এখানে সকাল থেকে গাইড করছো একদম রাত 11টা রাত পর্যন্ত রাত হ্যাঁ, রাত 8টা পর্যন্ত, বাকি টাইম নিজের 3 ঘন্টা টাইম নিজের জন্য। নিজের জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এখানে এই যে পাঠদানটা কেমন হয় এটা আমরা বুঝতে পারবো যদি তুই তোর সকাল থেকে রাত পর্যন্ত টোটাল যে রুটিনটা হুম। এটা আমাদেরকে একবার বলিস। টোটাল শুরু হয় আমাদের 5টা 15 থেকে। ভোর পাঁচ- 5টা 15, ভোর শীত 5টা 15। গ্রীষ্ম বর্ষা সব সময়? না, বেশি শীত হলে সেই সপ্তাহটুকু রেস্ট দেওয়া হয় স্টুডেন্টদের, যাতে সকালবেলা ঠান্ডা তাহলে সেটা লাগার। 5টার পরে কটায় হয় সেটা? সেটা সেটা সেই সেই কদিন সকালবেলা 5টায় পিটি হয় না, সেটা সেই দিন ডাইরেক্ট 7:30টার সময় খেতে যাওয়া হয় সকালবেলা। বেশ, তাহলে পিটি থেকে শুরু করো তুমি, নর্মাল যেটা সেটা শুরু নর্মাল করো। নর্মাল টাইমে 5টা 15 থেকে আমাদের উঠতে হয়, উঠে নিজের মতো নিজের সকালের প্রাতঃক্রিয়া সেরে 5:30টার মধ্যে রেডি হয়ে 5টা 45-এর মধ্যে গ্রাউন্ডে রিপোর্ট করতে হয়। 5টা 45 থেকে সেখানে একজন শিক্ষক থাকেন? হ্যাঁ, এক পিটি 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 শিক্ষক শিক্ষক থাকেন। এবং শিক্ষিকা দুজনেই থাকেন, এবং সেখানে 5 মিনিটে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় পুরো স্কুলের, যাতে স্টুডেন্টদের সুরক্ষার খাতিরে। এবং তারপরে 5টা 50 থেকে 6:30 পর্যন্ত 40 মিনিট পিটি করানো হয়, যাতে স্টুডেন্টের শরীরটা ঠিকঠাক থাকে এবং সারাদিনে যাতে সে লেথার্জিক ফিল না করে। আচ্ছা 6:30 থেকে 7:30 হয় হচ্ছে বাথ অ্যান্ড রিফ্রেশমেন্ট টাইম। এইটুকু টাইমে সেটা স্নান করা এবং বাকি যা কাজ রেডি হয়ে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করতে যায় ডাইনিং রুমে। আচ্ছা। 7:30 থেকে 8টা পর্যন্ত হয় ব্রেকফাস্ট। হুম। এবার 8টার সময় হয় স্কুলে অ্যাসেম্বলি, 8টা থেকে 8টা 20 পর্যন্ত। ফার্স্টে হয় প্রেয়ার, প্রেয়ার হয়, প্রেয়ার হওয়ার পর 8টা 20 থেকে 9টা 20, 8টা 20 থেকে 9টা ফার্স্ট পিরিয়ড, 9টা থেকে 9টা 40 সেকেন্ড পিরিয়ড, 9টা 40 থেকে 10টা 20 থার্ড পিরিয়ড, 10টা 20 থেকে 11টা ফোর্থ পিরিয়ড, তারপরে 10 মিনিটের ব্রেক। এবার শুরু হয় 11টা 10-এর থেকে, 11টা 10 থেকে 11টা 50 ফিফথ পিরিয়ড, 11টা 50 থেকে 12টা 30 সিক্স পিরিয়ড, 12টা 30 থেকে 1টা 5, হুম। এই টাইমটা 35 মিনিট হয়ে যায়, 5 মিনিট কম। এখানে হয় সেভেন্থ পিরিয়ড। আর তারপরে বাকি টাইম, বাকি 35 মিনিট মানে 1টা 40 পর্যন্ত, এটা হয় লাস্ট পিরিয়ড। 1টা 40-এর পর সবাই সবার মতো ডাইনিং হলে চলে যায় লাঞ্চের জন্য। 1টা 40 থেকে তারপরে 3:30 পর্যন্ত, নর্মাল টাইমে 3:30 পর্যন্ত ব্রেক টাইম পেয়ে যায়। এই সময় স্টুডেন্টরা নিজেদের হোস্টেলে গিয়ে খাওয়ার পর রেস্ট নিয়ে 3:30-এর সময়, 3:30 থেকে 4:30 পর্যন্ত স্কুলে আসে রিমিডিয়ালের জন্য। বেশ, সেখানে সবাইকে আসতে হয়? সবাইকে আসতে হয়। যারা রিমিডিয়াল স্টুডেন্ট তাদেরকে টিচার আলাদা করে কেয়ার করে পড়ান, এবং বাকি যারা আছে তারা স্টাডি করে, আচ্ছা, অন্য টিচারদের সুপারভিশনে স্টাডি করে। সেলফ স্টাডি বলা সেলফ যেতে স্টাডি পারে। বলা যায়। 1 ঘন্টা নিজের জন্য পায় এখানে। 4:30 থেকে 5:30 এই সময় যে যার গেম খেলে। এখানে বিভিন্ন ধরনের গেম আছে, ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, যে যার মতো। এবার এখানে বিভিন্ন বাইরে থেকে 2-3 জন কোচ আসে, যারা ব্যাডমিন্টন মানে যারা যে যে খেলাটা পছন্দ করে সেটা শেখানোর জন্য। আচ্ছা 5:30 থেকে 6টা এই টাইমটুকু যারা মানে মোটামুটি সবাই রিফ্রেশ হয়ে 6টার সময় সবাই ডাইনিং হলে চলে যায় স্ন্যাক্স টাইম নেওয়ার জন্য, ইভিনিং স্ন্যাক্সটা। 6টা 15-এর মধ্যে গ্রাউন্ডে যায়, 6টা 15-র সময় অ্যাটেন্ডেন্স হয়, 6টা 20-এর মধ্যে সবাই সবার ক্লাসরুমে চলে আসে স্টাডির জন্য। 6টা 20 থেকে 8:30 পর্যন্ত স্টাডি হয়, তারপরে ডিনার। ডিনারের পর তারা সবাই এবং স্টুডেন্টরা সবাই হোস্টেলে চলে যায়, তারপরে টিচাররা আসেন অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। আচ্ছা। এবার সেই সময় টিচার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুম লক করে দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা সেফ থাকে, এবং বাইরে নাইট গার্ড এই যারা থাকে। রুমটা লক কে করে? রুমটা লক নাইট গার্ড করে, একজন নাইট গার্ড একজন থাকে? নাইট গার্ড থাকে। আচ্ছা এটা ছেলেদের দিকে নাইট গার্ড থাকে, আর মেয়েদের দিকে মেট্রন থাকে, যারা ভিতরে থেকে লক করে দেয়। আচ্ছা। এবং তারপরে স্যার চলে যাওয়ার পর 11টা পর্যন্ত লাইট জ্বলে। এই টাইমটুকু স্টুডেন্টরা নিজেদের সারাদিনের যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে পারে, বা যে যার মতো স্টাডি করতে পারে। এই হচ্ছে আমাদের সারাদিনের কাজ। ব্যাস, সারাদিনের রুটিন যেটা আমি শুনলাম তাতে করে একটা স্টুডেন্ট রেস্টও পাচ্ছে, তার মাইন্ড রিফ্রেশমেন্ট হচ্ছে, সে স্বাস্থ্যের দিক থেকেও তাকে নজর দেওয়া হচ্ছে, হ্যাঁ,
পিছিয়ে পড়া স্টুডেন্টদের তাদেরকেও পড়ানো হচ্ছে। অর্থাৎ এক কথায় আমি যেটা বুঝলাম যে আমরা নবোদয় স্কুলকে এক কথায় বলতে পারি এখানে পড়াশোনার দিক থেকে পঠন পাঠনে বেস্ট অফ দ্য বেস্ট একটা স্কুল আমরা হ্যাঁ, বলতে পারি। এবং সেই স্কুলে 5 বছর তুমি যে থেকেছো, থেকে তোমার মনে হয়েছে যে না এই পঠন পাঠনটা মানে একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট গঠন করার জন্য যথেষ্ট। যথেষ্ট, কারণ এখানে হোলিস্টিক পুরো ডেভেলপমেন্টটাই যেটুকু একটা স্টুডেন্টের দরকার পুরোটাই হয়। পুরোটাই হয়। পুরোটাই হয়। আচ্ছা, এবার আমি যাব যে ধরো একটা স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে, ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, হুম, যে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে ওই স্কুলে যাচ্ছে, হুম, গিয়ে এবার গিয়ে প্রথমে যে ইংলিশ বইগুলো, হুম, এই ইংলিশ বইগুলো দেখে ভয় পেয়ে যাওয়া বা তার পড়াশোনা না হওয়া, হুম। এই বিষয়গুলো, বা গিয়ে কি পড়াশোনা করতে পারে নাকি আবার সে ফিরে আসে, মানে ইংলিশ মাধ্যম হওয়ার জন্য এটা কতটা মানে ভয়ের ব্যাপার হয়? আমি বলবো যে পরীক্ষাটা যেহেতু জানুয়ারি মাসের দিকে বা ফেব্রুয়ারি মাসের দিকে কন্ডাক্ট করা হয়, তারপরে একটা স্টুডেন্ট যথেষ্ট টাইম পেয়ে যায়। এই টাইমটুকু যদি সে যে ইংলিশ পড়ার জন্য একটু টাইমটা দেয়, স্যার যদি আপনি একটু আচ্ছা, দেখিয়ে দেন, মানে পার্সোনাল গাইড দেখিয়ে দেন, তো সেটা আরো সহজ হয়ে যায়। ক্লাস সিক্সে গিয়ে বলতে গেলে ইংলিশের সমস্যা হওয়ার কথা না, 3 মাস দেখা মোটামুটি বই ইংলিশে মোটামুটি। হ্যাঁ, হওয়ার জন্য সেটা আহামরি কোনো আহামরি কোনো সমস্যা হয় না। অসুবিধার সৃষ্টি করবে না। সাধারণ ইংলিশই পড়ানো হয়, একটু আচ্ছা, দেখালেই যথেষ্ট। আর আগের থেকে যদি একটু হ্যাঁ, একটু ইংলিশ পড়া গ্রামার থাকে। জানা থাকে তাহলে সেটা আরো ভালো হয়, তাই তো? 3 মাস যদি একটু ইংলিশ গ্রামারটা নিয়ে চর্চা করা হয়। বেশ। আচ্ছা, ওখানে যে নিজের পড়াশোনার হুম, টাইমটা, হুম, মানে এই যে একটা সিস্টেমের মধ্যে চলছি, কিন্তু একটা মানুষের আলটিমেটলি পড়াশোনা করে জীবনে বড় হতে গেলে, কোনো বিষয়ে নলেজ গ্যাদার করতে গেলে একটা নিজস্ব টাইম দরকার হয়। হ্যাঁ, ওখানে কি নিজের পড়াশোনার জন্য কোনো টাইম দেওয়া হয়? অবশ্যই। আপনাকে যেটা বললাম, 4:30 থেকে 5:30, মানে 3:30 থেকে 4:30 যে টাইমটুকু এক রিমিডিয়াল টাইম, ঘন্টা হ্যাঁ। ওখানে 1 ঘন্টা পাওয়া যায়। 6:20 থেকে 8:30 ওই টাইমটুকু সেলফ স্টাডি টাইম। ওখানে প্রায় 2 ঘন্টার বেশি 2 পাওয়া ঘন্টা যাচ্ছে। হ্যাঁ। মানে 3 ঘন্টা। হোস্টেলে যাওয়ার পরও যদি রাত্রেবেলা কেউ 9টার সময় পড়তে বসে, 9টার সময় পড়তে বসে যদি 11টা পর্যন্ত পড়ে, তাও 2 আরো দু ঘন্টা। ঘন্টা মানে 5 ঘন্টা যথেষ্ট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এইটুকু বলতে পারি। ক্লাস 11 এ ওঠার পর যিনি, যদি সে যদি আলাদা টাইম বের করতে পারে, প্লে টাইম যদি সে পড়তে পড়তে পারলে টিচাররা কোনো না করবেন না না। করবেন না বেশ। এক্সট্রা পড়ার জন্য। আচ্ছা, যখন কেউ পড়ছে, মনে কর যে তোর জীবনে এরকম হয়েছে কখনো, 6-এ বা 7-এ পড়েছিস যখন, বা প্রথম প্রথম একদম যে পড়তে বসতে চাইছো তুমি, সিনিয়ররা ডিস্টার্ব করছে, না পড়া যাবে না, অত পড়ে কি হবে, এখন আমাদের সাথে আয় আড্ডা মার, এরকম কখনো হয়? না, এটা কখনো হয় না। যদি এরকম হয়েছে যে স্টুডেন্টরা হয়তো যদি একটু গল্প করে নিজের বন্ধু বান্ধবের মধ্যে, তখন সিনিয়ররা উল্টে বরং বলে যে এখন গিয়ে পড়তে বস, এই টাইমটুকু পড়তে বস, পরে শোয়ার আগে 2-5 মিনিট গল্প করলে করতে পারিস, কিন্তু এখন পড়তে বস। আচ্ছা, সিনিয়ররা সবসময় সিনিয়ররা বলে পড়তে অভিভাবকের বসে, মতোই হ্যাঁ, পড়তে বসতে আচরণ বলে, করে? হ্যাঁ। আচ্ছা, এরকম শোনা যায় যে সিনিয়ররা খুব ডিস্টার্ব করছে, মারধর করছে বা কিছু, পড়তে দিচ্ছে না, পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে সিনিয়রদের জন্য, যে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা যেটা শোনা যায়, এগুলো কি সম্পূর্ণ সত্য নাকি ভিত্তিহীন? স্যার, এবার বেশিরভাগ ক্ষেত্রে, সব বলতে গেলে 99% ক্ষেত্রে সিনিয়র সবসময় ভালোই হয়। 1% একটু সমস্যাকর হতে একটা পারে, দুটো ছেলে একটা হয়তো দুটো এটা ছেলে। এরকম থাকতে পারে। সেটা মোটামুটি স্টুডেন্ট যারা আছে ওরা খুব তাড়াতাড়ি টিসি নিয়ে নেয়। যারা সমস্যাকর ছেলে হয়, মোটামুটি স্কুলের আন্ডারে যদি চোখে পড়ে, তাদের গার্জেনকে ডেকে ওয়ার্ন করা হয়, যে নাও শোনে তারপরে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ, তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি যে জওহর নবোদয় বিদ্যালয় ভারতবর্ষের নাম্বার 1 র্যাঙ্কিং করা যে স্কুল, সেই স্কুলের পঠন পাঠনের বিষয়ে অনেক উন্নত। হুম, উন্নত এবং এখানে অবশ্যই। একটা ছেলে মেয়ে যদি যায়, তাহলে তার বাবা মা নিশ্চিন্তে বলতে পারে আমার ছেলে মেয়ে ভালো পড়াশুনো পেয়ে উঠবে, হ্যাঁ। 12 পাস করে আসবে। হুম, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে পঠন পাঠনের দিক থেকে, এটা যেহেতু সিবিএসই বোর্ড, আমার তো মনে হয় যে ভারতবর্ষে যত বোর্ড আছে তার মধ্যে সব থেকে সাইন্টিফিক বোর্ড হচ্ছে সিবিএসই হ্যাঁ। বোর্ড। এখানকার পড়াশোনার যে ধরনটা, এটাকে আমি মনে প্রাণে খুব মানে সাপোর্ট করি। সেসব দিক থেকে পঠন পাঠনের বিষয়ে নবোদয় স্কুলের কোনো রকম কোনো না, মানে সমস্যা নেই। দ্বিতীয় কোনো উক্তি হয় না। না। তাহলে সৈকত দাদার কথা অনুযায়ী নবোদয় স্কুল খুব ভালো স্কুল তো? ওই স্কুলে সবাই যেতে হবে তো? তার জন্য কি করতে হবে? মন দিয়ে ফাঁকি দেবে না তো কেউ? সবাই পড়াশুনো করে ওই স্কুলে ভর্তি হবার পর জীবনে অনেক বড় হবে তো? এবার আসবো আমরা পরের পর্ব, খাবার দাবার। জওহর নবোদয় স্কুলের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আমরা শুনে থাকি যে এখানে খাবার দাবার ততটা উন্নত মানের নয়, খাবার দাবারের দিক থেকে ভালো না, ফিরে ফিরে আসে অনেক বাচ্চা। তো খাবার দাবার তুই এই 5 বছরে তোর কাছে কেমন মনে হয়?
আমি প্রথম থেকে স্যার বলি, খাবার দাবারটা ভালোই ছিল। এমন কিছু খারাপ খাবার দাবার স্কুলে দেওয়া হয় না যেটার জন্য স্টুডেন্টের সমস্যা হতে পারে। এবং এই খাবার নিয়ে যদি কোনো সমস্যা হয়, হুম। সেটা প্রত্যেক মাসে একবার স্টুডেন্ট টিচারদের মধ্যে মিটিং হয়। সেখানে যদি কোনো খাবার নিয়ে সমস্যা থাকে, যদি কোনো স্টুডেন্ট তার হোস্টেলের যে ক্যাপ্টেন আছে তাকে যদি বলে, সেই কথাটা সে অবশ্যই টিচারের সামনে পেশ করবে এবং টিচাররা সেটা অবশ্যই সলভ ভেবে করবে, দেখবেন, তাই ভেবে তো? দেখবেন, সলভ করেন। আচ্ছা, এই যে খাবার দাবারের যে বিষয়টা রয়েছে, মনে করো খাবার দাবারের যদি আমরা একদম শুরু থেকে রবিবার থেকে শনিবার পর্যন্ত টোটাল খাবারের যে লিস্টটা, সেটা যদি একবার সবাইকে বলে দেওয়া যায়, তাহলে সবাই বুঝতে পারবেন যে খাবারটা কতটা স্বাস্থ্যসম্মত এবং এটা ক্ষতিকারক দিক এর আছে কিনা, বা খাবার দাবার সম্পর্কে অনেকের যে ধারণা যে বাজে খাবার হয়, তো খাবারের তালিকাটা থেকেই বোঝা যাবে সেটা। তুমি একবার একটু সবাইকে খাবারের তালিকাটা বলে দাও। শুরু করি রবিবার দিয়ে। হুম। রবিবারে ভোরবেলা সকালবেলা সবাই উঠে 9:30টার সময় ব্রেকফাস্ট হয় রবিবার দিনের জন্য। 9:30টার সময় লুচি, ডাল হুম। হয়ে গেল। লাঞ্চের সময় চিকেন থাকে, চিকেনের এবার ভেজ আইটেম থাকে, পনিরের কোপ্তা থাকে, আর রাইস আর ডাল যা থাকার। রাত্রেবেলা আর স্ন্যাক্স টাইমটা থাকে রবিবার দিন লাড্ডু। আর রাত্রেবেলা যেটা হয়, রাত্রেবেলা হচ্ছে ভাত, সয়াবিন, ডাল, রুটি। বেশ। আচ্ছা, এই রবিবারে সারাদিন কি স্কুলে কি করে, সবাই স্যার পড়াশোনা করে? রবিবার দিন সকালবেলা এবার সারা স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি এন্টারটেনমেন্টটাও দরকার। তাই জন্য দশ সেদিন স্টাডি বাদ দেয় এমন হয় না, 10টা থেকে 12টা স্টাডি। এবার সেলফ স্টাডি? সেলফ স্টাডি, সেদিন রাত্রেবেলা সেলফ স্টাডি হয় না, কিন্তু পরীক্ষার আগে আমার সেলফ স্টাডি শুরু হয়ে যায়, স্টুডেন্টরা পড়াশোনার দিকে মনটা দেয়। আচ্ছা। রবিবার দিন খাবার পর মানে প্রায় 2:30টার দিকে টিভি হয়, মানে মেসে টিভি লাগানো আছে, টিভি চালু করে দেওয়া হয়। 2:30 থেকে বিকেলবেলা অ্যাসেম্বলির আগে পর্যন্ত, মানে 6টা পর্যন্ত স্টুডেন্টরা টিভি দেখে। আর তারপরে আবার টিভি চালু হয় 6:30 থেকে 8:30 পর্যন্ত রবিবার দিনটায়। এবার এটা হচ্ছে যখন পরীক্ষার টাইমের আগে এটাকে আবার কমিয়ে আনা হয়। এটা কমিয়ে আনা হয়, রাত্রেবেলার যে টিভি টাইমটুকু ওই জায়গাটুকু স্টাডি দেওয়া হয়। তখন স্টাডি হয়। বেশ, তাহলে রবিবারের খাবার দেখলাম। এবার সোমবার। তো সোমবার দিন সকালবেলা পাও ভাজি দিয়ে শুরু হয়, মুম্বাইয়ের আচ্ছা। পাও ভাজি। হ্যাঁ, পাও ভাজি। পাও ভাজি দিয়ে শুরু হয়। ব্রেক টাইমটুকু 11টার সময় যে ব্রেক টাইম, ওই ব্রেক টাইমটাকে পার্লেজি দেওয়া হয়, যে পার্লেজি বিস্কিট। পাওয়া যায়, বিস্কিট, হ্যাঁ। প্যাকেট বিস্কিট দেওয়া হয়। দুপুরবেলা থাকে হচ্ছে ডিমের আইটেম। হুম। ডিম এবার এবার এটা মেস মিটিং অনুযায়ী চেঞ্জ হয়, কোনোবার ডিম থাকে, কোনোবার থাকে পনির বা পনিরের কোপ্তা। এবার হয়ে গেল। দুপুরবেলা ডাল থাকে, ডাল আর রাইসটা সবসময় কনস্ট্যান্ট থাকে। হুম। রাত্রেবেলা রুটি প্রত্যেক দিনই হয় এবং প্রত্যেকটা স্টুডেন্টই রুটি পায়। এই বেশ। ডাল ভাত রুটি যদি রুটি রাত্রেবেলা খেতে না চায় কনস্ট্যান্ট তাহলে ভাত। ভাত। এবং আমি বাড়াবো না বেশি, সব সময় 3 বেলায় ভাত, ডাল, রুটি। রুটিটা শুধু রাত্রেবেলা, ভাত ডাল দুপুর আর সকাল রাত্রেবেলায় 3বারই থাকে। রুটিটা শুধু রাত্রেবেলা দেওয়া হয়। আর আচ্ছা। বাকি শুধু মেনুগুলো বলে যাচ্ছি স্যার। সোমবার দিন দুপুরবেলা হয় হচ্ছে ডিম, রাত্রেবেলা হয় হচ্ছে ভেজ তরকারি। মঙ্গলবার দিন কোনোদিন পনির, বা কোনোবার মেস মিটিং অনুযায়ী কোনোবার পনির কোনোবার ডিম। ব্রেক টাইম টু 11টা থেকে 11:10 মধ্যে ব্রেক টাইমটুকু নর্মাল ম্যারি বিস্কুট দেওয়া হয় 4 পিস করে। কিন্তু সপ্তাহে মাংস কদিন হয়? মাংস 2 দিন হয়, আর বুধবার দিন হুম, আর রবিবার দিন। রবিবার দিন। আর মাছ কদিন হয়? মাছ হয় হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার, একদিন। একদিন। আর ডিম? ডিম কোনোদিন মঙ্গলবার, কোনোবার সোমবার, মানে সেটা চেঞ্জ হতে থাকে। আচ্ছা, মানে সপ্তাহে দুদিন আর সপ্তাহে, কি। হ্যাঁ চেঞ্জ। আর সয়াবিন হয়? সয়াবিন, হ্যাঁ হয়। সে আবার সেটা সেটা সবজিও দুপুরবেলা হয় সেটা দুপুরবেলা খাবার না, সেটা রাত্রেবেলার খাবার হয়। রাতের খাবারে হয়? দুপুরবেলায় প্রোটিন জাতীয় খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করে স্কুল থেকে। আচ্ছা আচ্ছা, তো সয়াবিনও প্রোটিনের হুম। মধ্যেই পড়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে যে রান্নার যে জিনিসগুলো আমরা শুনলাম, যে যে আইটেম গুলো, তো খাবার দাবার ওখানে ভালো না বা কিছু, একটা সাধারণ ঘরের মানুষেরা সপ্তাহে এর থেকে বেশি খায় বলে আমার মনে হয় না, যদি কিনা হাইফাই ঘরের না হয়। আর এর থেকে বেশি খেলে বিভিন্ন রোগ ব্যাধিও হয়। তো এই যে খাবারের কথাগুলো বললি, এই যে রান্নাটা কেমন হয়? রান্নার কোয়ালিটি বলতে গেলে প্রত্যেকবার আমাদের যে নার্স আছে, মানে হুম। স্কুলের নার্স, সে আগে টেস্ট করে। বেশ। যদি সে খেয়ে বলে কি রান্না ঠিক আছে, তবে স্টুডেন্টরা খায়, স্টুডেন্টের হেলথের জন্য। আচ্ছা, এটা কি লোক দেখানো নাকি না, সত্যি এটা সত্যি? প্রত্যেক দিনই হয়, প্রত্যেকদিন টেস্ট। আমার নিজের আচ্ছা। সামনে আমি 2-3 দিন ছিলাম স্টুডেন্ট অফ
স্টুডেন্ট ডিউটি প্রত্যেক দিনই হয়। মানে নার্স সকাল আগে গিয়ে উনি টেস্ট করবেন? আগে উনি গিয়ে টেস্ট করবেন, আগে আচ্ছা ঠিকঠাক সবজি মশলা নুন ঝাল সব ঠিকঠাক হবে, তারপরে স্টুডেন্টরা খাবে। আচ্ছা আচ্ছা, তার মানে রান্নার কোয়ালিটি খারাপ না, না, রান্নার কোয়ালিটি তাই তো? খারাপ না। তাহলে এরকম যেটা আমরা শুনে থাকি যে যদি কেউ বলে থাকে যে ওখানে খাবার দাবার ভালো না বলে চলে এসছে, তাহলে হয়তো তাদের বাড়িতে হাইফাই ধরনের খাবার দাবার হয়, হুম, যেটার জন্য সে ওইখানে গিয়ে খেতে পারে না। হুম, এবার সেই হাইফাই খাবারটা নর্মাল নবোদয় স্কুল যেভাবে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেখানে থাকার কথাও নয়, আর সেই খাবারটা মানুষের ক্ষতিকারক হয়। এখানের খাবার খেয়ে 5 বছরে তোর কি শারীরিক কোনো কন্ডিশন খারাপ হয়েছে না ভালো হয়েছে? না, আমার যা ছিল কনস্ট্যান্টই রয়েছে। হুম। কারণ কি সকালবেলা এই খাবার দাবার সাথে সকালবেলা পিটিটা যথেষ্ট জরুরি, আচ্ছা এবং সেটা আমার পুরো কনস্ট্যান্ট রয়েছে। ক্লাস 6 যেরকম গেছিলাম সে আচ্ছা অনুযায়ী বলতে গেলে যে বিএমআই যেটা থাকে বডি মাস ইন্ডেক্স পুরো কনস্ট্যান্ট আচ্ছা, রয়েছে। এইখানে আমি তো একটা কথা বলবো যে সবাইকে একটু জানাবো, সৈকতের একটু নিজস্ব পরিচিতিটা দেবো আমি। হুম। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি নগরুপড়ার কাছাকাছি। নদিয়া জেলার হ্যাঁ, নগরুপড়ার নগরউপরা। কাছাকাছি। আচ্ছা, তোমার মা কি করেন? আমার মা স্কুল টিচার। মানে স্কুল টিচার বলতে কিরকম স্কুল টিচার? নগরুপড়া ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুলে ম্যাথসের টিচার। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা হাই স্কুলের ম্যাথের টিচার তোমার মা, হুম, তাই তো? তোমার মামা বাড়ির দিক থেকে আমি জানি যে তোমার মামা চাকরি করেন বা কিছু। হুম, তোমার বাবা ওই এলাকার প্রসিদ্ধ একজন অঙ্কের শিক্ষক মশাই, হুম, তাই তো? এবং বিজনেস রয়েছে ওনার। হুম। তাহলে পারিবারিক দিক থেকে উঠে এসেছে সৈকত যথেষ্ট অবস্থাপন্ন ঘর থেকে। সেই ছেলেটার কাছ থেকে আমরা যখন শুনছি খাবার দাবার ওখানে কোনো প্রবলেম নেই, তার মানে এই কথাটা ভিত্তিহীন যে ওইখানে খাবার দাবার খুব একটা ভালো না বা কিছু, হুম, এগুলোকে আমরা ভিত্তিহীন বলতে একটু পারি। বলা যায়। কারণ কি আচ্ছা আচ্ছা এটা অড শোনা যায় সবার সামনে। আচ্ছা, আহ, এবার এইখানে দেখো, যদি কোনো খাবার তোমার মানে দেখা গেল বাড়ির থেকে তোমার বাবা মা দিতে চাইছে, হুম। তো সেই ক্ষেত্রে তুমি কোন কোন খাবার রাখতে পারো ওখানে? ড্রাই ফ্রুটসটা হুম। স্কুল থেকে অ্যালাউ করে, যেরকম আচ্ছা বাদাম টাদাম, চানাচুর, মুড়ি, বিস্কুট এসব জিনিসগুলো স্কুল থেকে অ্যালাউ করে। আর তাছাড়া প্রত্যেকদিন ক্যান্টিন খোলে, সেখানে সপ্তাহে 2 দিন মোমো বা বাইরের খাবারগুলো আসে, যেটা কিনা স্কুল থেকে আগে টেস্ট করে তারপরে স্কুলে ঢোকার জন্য অ্যালাউ করে, যাতে সেটা স্টুডেন্টের খেয়ে আচ্ছা, অসুবিধা না হয়। এবং ক্যান্টিনে কোল্ড ড্রিঙ্কস তাছাড়া প্যাকেটজাত প্যাকেটজাত খাবার খাবার পাওয়া যায়। যেগুলো মোটামুটি দোকানে গেলে পাওয়া যায়, সেগুলো সবই পাওয়া যায়। নর্মাল বাজারের যেসব প্যাকেটজাত খাবার, তাহলে মানে কোনো রকম কোনো খাবারের দিক দিয়ে প্রবলেম খাবারের দিকে পাচ্ছি না। প্রবলেম পাওয়া এবার যায়। নিজের বাড়ি থেকে বাবা মা মাসে 2 দিন করে যাচ্ছেন দেখা করতে, শনিবার করে যাচ্ছেন, হ্যাঁ, তাই তো? সেকেন্ড স্যাটারডে হচ্ছে গার্জেন ডেট, আর ফোর্থ স্যাটারডে গার্জেন গিয়ে খাবার দিয়ে আসতে পারে এবং দেখাও করতে পারে। বেশ, তাহলে তোমার এই যে যে তুমি খাবারটাও পাচ্ছ, নিজের খাবার রাখতেও পারছো, যখন তোমার মনে হচ্ছে যে স্কুলের খাবারটা আজকে এটা ভালো লাগছে না বা আমি বাড়ির খাবার থেকে এটা বের করে খাবো, খাবার দাবার ওখানে রাখাতেও সুরক্ষিত, কোনো হুম, রকম কোনো প্রবলেম নেই, হুম, তাই তো? এবার মনে করো তোমার হঠাৎ করে এক্সট্রা খিদে পেয়ে গেল একটা, তুমি তোমার খাবার নিয়ে খেতে পারছো। হুম। হ্যাঁ, এরকম কি হয় যে তোমার খাবার শেষ হয়ে গেছে তখন তোমার বন্ধুরা কি তোমাকে খাবার দেয় যে? অবশ্যই বন্ধুরা সেরকমই, যে খাবার থেকে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতে হেল্প করে। খাবার খিদে পেয়েছে, বন্ধুরা খুলে দিয়ে দিল, খা আচ্ছা খা, আচ্ছা, কোনো মানে এখানে সমস্যা নেই। ব্যাপারটা কি হয় যে তুইও নিজের বাবা মা পরিবারের ছেড়ে মতো হয়ে এসছিস, যায় ব্যাপারটা। ও বাবা মা ছেড়ে হ্যাঁ। এসছে, সবাই বাবা মাকে ছেড়ে একটা জায়গায় হুম। এসছে। এখানে কেউ কারো শত্রু না, না। সবাই সবার সাথে মিলেমিশে আর কি বন্ধুর মতোই থাকে। এবার কি হয়, এক জায়গায় থাকতে গেলে কখনো কখনো তোর সাথে আমার একটু কথা কাটাকাটি হুম। হতেই পারে, তোর কোনো আচরণে আমার খারাপ লাগতে পারে, যেটা নর্মাল বাড়িতেও তো হ্যাঁ, হয়। স্কুলে ক্লাসে তুই ভালো পড়া পারলি, আমি পারলাম না, বা তুই আমার একটা পড়ার বিষয়ে কিছু একটা আত্মসম্মানের কথা বললি, আমি রেগে গেলাম, বা আমি বললাম তুই রেগে গেলি, এগুলো তো টুকটাক বন্ধুদের হ্যাঁ, মধ্যেই এগুলো হয়। হয়। এগুলো ওভারকাম করে আবার বন্ধুত্বের জায়গাটা আবার ফিরে আসে, তাই তো? অবশ্যই এটা প্রত্যেকবারই হয়। সেটা দেখা যায় খাবার দাবারের সময়, বন্ধু হ্যাঁ, বন্ধুকে খাবার দিচ্ছে খাওয়া-দাওয়া, হ্যাঁ। তখন আরো বেশি হয়। আচ্ছা, আমরা খাবার দাবারের দিক থেকে যেটা দেখলাম যে সৈকতের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যে কথাটা শুনে নিলাম যে মানে ফাইনালি আমরা যেটা বলতে পারি যে নবোদয় স্কুল জেএনভি, এখানে খাবার দাবারের দিক থেকে কোনো সমস্যা হবার কথা নয়, স্বাস্থ্যসম্মত, এবং একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য যে ধরনের খাবার হওয়া উচিত সেই ধরনের খাবারই এখানে প্রোভাইড করা হয়, এবং এখানে পাঠালে আপনার সন্তান অপুষ্টিতে ভুগবে না বলে আমার মনে হয়। কি সৈকত, তাই তো? অবশ্যই। সৈকত দাদার কথা অনুযায়ী নবোদয় স্কুল কেমন স্কুল? পর্বের নাম চিকিৎসা। হুম।
অর্থাৎ স্বাস্থ্যবিধান এখানে কেমন। আচ্ছা, চিকিৎসার ব্যাপারে ধরো একটা স্টুডেন্ট এখানে 7 বছর থাকবে, তার বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। তো এখানে চিকিৎসার ব্যাপারে স্কুলের তরফ থেকে ওভারঅল কি মানে ইয়েটা নিয়েছে, ইনিশিয়েটিভটা কেমন আছে? স্কুলে আলাদা করে একটা রুমই আছে, মেডিকেল মেডিকেল রুম একটা। আচ্ছা, সেখানে সবসময় নার্স ম্যাম থাকে, এবং 24 ঘন্টা তিনি ক্যাম্পাসে থাকেন। যদি কোনো স্টুডেন্ট এমার্জেন্সি কোনো এমন ব্যাপার হয় যেটা স্কুলের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, সেটা তখনই বাইরের কাছের যে ভালো হসপিটাল মানে জিএনএম, সেখানে নিয়ে যাওয়া হয়। তার জন্য কি গাড়িতে নিয়ে যাওয়া হয়? তার জন্য স্কুলে অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্স রয়েছে? হ্যাঁ, আর অ্যাম্বুলেন্স ড্রাইভারও থাকে তো? ড্রাইভারের সবসময় ড্রাইভার থাকে। আচ্ছা। আবার নার্স ম্যাডাম যিনি থাকেন উনি কি মানে সরকারি পাশ করা, চাকরি পাওয়া, ওখানে চাকরি পেয়েছে হ্যাঁ, ওখানে সেরকম নার্স? ওখানে চাকরি পেয়েছে সেরকম নার্স, মানে মানে একটা নার্সিং সরকারি ডিগ্রি হসপিটালে সবকিছু যেমন রয়েছে। নার্স থাকে ঠিক সেই তার থেকে ভালো লেভেলের, নার্স, তার থেকে ভালো তার থেকে লেভেলের ভালো নার্স লেভেল নার্স। থাকে। আচ্ছা, এই অ্যাম্বুলেন্সে করে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো এই যে অ্যাম্বুলেন্সে যাওয়া আসা বা তার ওষুধ কেনা বা কিছু, এই খরচা কে বহন করে? যতক্ষণ স্কুলে আন্ডারে থাকে ততক্ষণ সেটা স্কুলই বিয়ার করে, এবং প্রাথমিক পর্যায়টা? প্রাথমিক পর্যায়টুকু এবার যখনই স্টুডেন্টদের হসপিটালে নিয়ে যাওয়া হয় তখনই তাদের গার্জেনকে ইনফর্ম করে দেয়, এবং তারা 1-2-3 ঘন্টার মধ্যেই হসপিটালের মধ্যে উপস্থিত হয়। তারপরে স্টুডেন্টদের গার্জেনের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আচ্ছা, বড় ধরনের কোনো খরচ হলে তখন কি হয়? বড় ধরনের কোনো খরচ হলে সেটা যদি স্কুলের কোনো কারণে হয় তখন সেটা স্কুল বিয়ার করে। আর যদি সেটা স্টুডেন্টের ভিতরে কোনো প্রবলেম আগে থেকে থাকে, সেটা পুরোপুরি গার্জেনদের ধরো করতে হবে। স্কুলের জন্য হলো না, আবার আগে থেকেও ছিল না, হঠাৎ করে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্কুলে সে দৌড়াতে গিয়ে পড়ে গেছে, বা স্কুলে সে কোনো কারণে এমনি অসুস্থ হয়ে পড়েছে, হুম। হঠাৎ করে রোদের মধ্যে সে অসুস্থ হয়ে গেছে, তার বড় ধরনের কোনো ড্যামেজ হয়ে গেছে, স্কুলকে এই সব ক্ষেত্রগুলোতে বেয়ার করে খরচা? কিছু কিছু ক্ষেত্রে করে, সব সব ক্ষেত্রে হয় না। এবার কিছুটা তার জন্য কিছু গার্জিয়ানের টার্ম করতে হয়, তাই তো? টার্ম এন্ড কন্ডিশন আর থাকে। নর্মাল যে অসুবিধাগুলো হয়, সর্দি লাগলো, জ্বর হলো, তার জন্য স্কুলেই যথেষ্ট। স্কুলে যেসব ওষুধ থাকে স্কুলে, সেগুলোই এনা? হ্যাঁ, স্কুলে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, কাফ সিরাপ সবসময় থাকে। এবং যদি কারো মানে যেরকম জিনিসপত্র কেটে যাওয়া, যার জন্য টিটেনাস দরকার, স্কুলে সবসময় টিটেনাস থাকে। আচ্ছা। যার ফলে স্টুডেন্টের কোনো ইনফেকশন জাতীয় কিছু হওয়ার আগে সেটা যাতে আচ্ছা, থাকে। এখানে নার্স ম্যাডামের কথা যেটা বললি, কোনো ডক্টর নেই? ডক্টর বলতে প্রত্যেক মাসে 2 বার করে ডক্টর আসে বাইরে থেকে চেক আপ আচ্ছা, করার জন্য। সেটা কোথা থেকে আসে? সেটা জেএনএম হসপিটাল থেকে আসে, সার্টিফাইড দরকার। সেও জেএনবি পাস করা স্টুডেন্ট। আচ্ছা, তারও জেএনবি পাশ করা সেও থাকতে হয়? জেএনবি, না, সে জেএনবি পাস করা যে আসে, হ্যাঁ। সে আমাদের হেলথের জন্যই আসে আর নিজের থেকেই আসে। আচ্ছা, এটা তোমাদের স্কুলের কথা এটা বললে, আমার এবার স্কুল। যদি অন্যান্য সব স্কুলে ইন জেনারেল এরকম ডক্টর কি ভিজিট করেন? হুম, প্রত্যেক মাসে 2 বার করে। আচ্ছা, সেটা জেএনবির স্টুডেন্ট তোমাদেরটা পড়ে গেছে, অন্য জায়গায় নাও হতে পারে, তাই তো? তে যেখানে যাবেন জেএনবি স্টুডেন্ট পাবেন, এবং আচ্ছা, তারা সবসময় হেল্প করার জন্য সবসময় এগিয়ে থাকে। তারা জেএনবিতে যাওয়ার। জেএনবি তে আচ্ছা, সবসময় আচ্ছা, এগিয়ে আচ্ছা। থাকে যাওয়ার জন্য। তো এই যে হাসপাতালে পৌঁছানো এবং গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া, এই সব দায়িত্বটা স্কুলের তরফ থেকেই করা স্কুলের হয়? তরফ থেকেই নেওয়া হয়। এবার স্কুল তরফ থেকে কি কোনো শিক্ষক মশাই সঙ্গে যান? হ্যাঁ, স্টুডেন্টটা যে হাউসে থাকে সে হাউস মাস্টার যান। অ্যাসোসিয়েট যদি না থাকেন তখন তার অ্যাসোসিয়েট হাউস মাস্টার যান, এবং তাও যদি না থাকেন তো সেই দিনে এমওডি, যেদিন সেই দিনে যে মাস্টার অন ডিউটি রয়েছে হুম। তিনি যান, এবং আচ্ছা, সাথে ম্যাম যান, ওই নার্স ম্যাম? নার্স ম্যাম। আর সেটা যদি মেয়েদের ক্ষেত্রে হয়, নার্স ম্যাম যান, কোনো স্যার, একজন স্যার তো জানি, এবং সাথে মেট্রনও যান, একজন মেট্রন যান, আচ্ছা, যেহেতু মেট্রন সে কজন মেয়ের ক্ষেত্রে। থাকেন? 2জন মেট্রন থাকেন। টোটাল স্কুলে 2জন মেট্রন? হ্যাঁ, শুধু গার্লসদের জন্য। আচ্ছা, গার্লসদের দুটো হোস্টেল থাকে, তাই হুম। তো? আর ছেলেদের দুটো হোস্টেল? হুম। আচ্ছা, এবার এই গার্লসদের কথা যখন আসলি তখন বলি, মেয়েদের তো ধর বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম থাকেই, যেটা হুম। ছেলেদের সবসময় থাকে না। তো মেয়েদের সেই ধরনের প্রবলেম গুলোর জন্য এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হয় সেখানে? হ্যাঁ, সেটা নার্স ম্যাম তো বেশি করে নেন। মেট্রন, নার্স হ্যাঁ, ম্যাম এনারাই এনারাই নেন। যথেষ্ট কেয়ার নেন, তাই হ্যাঁ। তো? নাকি মেয়েদের একটু অবহেলার মধ্যে না, রাখেন? অবহেলার না। আহ, এই মেয়েদের এইসব টুকটাক চিকিৎসার জন্য নার্স ম্যাম সবসময় এক্সট্রা যা জিনিসপত্র দরকার হয় সেগুলো সবসময় মেট্রনদের প্রোভাইড করে দেন। বেশ। সেটা রাত্রেবেলার জন্য, সেফটির জন্য সবসময় মেট্রনদের কাছে এক্সট্রা জিনিসপত্র পড়ে থাকে, যাতে মেয়েদের সমস্যা না কোনো হয়। সমস্যা না আর হয়। যদি ইনকেস কোনো এমার্জেন্সি পড়ে যায় তখনই নার্স ম্যামকে ডাকলি তিনি তখন হোস্টেল ভিজিট করেন। বেশ। তো এই যে ট্রিটমেন্টের ব্যবস্থা যেটা আমরা হুম। শুনছি যে নবোদয় স্কুলে, তো কখনো কি মনে হয় যে বাড়িতে থাকলে বোধহয় আরো ভালো ট্রিটমেন্ট পেতাম আমি?
এবার স্যার এই সমস্যাটা যাতে না হয়, কিন্তু প্রত্যেকবার এই গরমের ছুটি আর পুজোর ছুটিতে টার্ম ওয়ান টার্ম টু করে একটা ফুল বডি চেক আপ করানো, স্টুডেন্টদের ভালোর জন্য করানো, যাতে স্কুলের থেকেই করে? না, এটা বাইরে থেকে করাতে হয়। বাইরে বাইরে থেকে থেকে করলে? সরকারি হসপিটাল থেকে যেগুলো করানো হয় আচ্ছা পুরোটাই সরকারি ভাবে করলে ভালো হয়, যেহেতু তার জন্য 1 মাস কি 2 মাসের টাইম দেওয়া হয় পুরো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তুমি ছুটির মধ্যে একবার আমার ধীরে টেস্ট ধীরে করে অল্প অল্প করে নিয়ে টেস্ট গেলে, হয়ে যায়। তা এতে এটা কি, এটা করলে কি মানে তোর কি মনে হয় এইটার সুবিধা? একটা স্টুডেন্টের কোথায় কি প্রবলেম আছে টিচারদের নলেজে থাকলো, কোনো কিছু হলে তাকে যাতে দ্রুত ট্রিটমেন্ট হ্যাঁ, করা যায়, এই তা কারণেই তো। তা এটা যেরকম আমার ক্লাস 9-এ আমার স্টোন হয়েছিল, এর জন্য আমার ধরা পড়েছিল। আচ্ছা আচ্ছা। আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে আমার যেরকম ধরা পড়েছিল, আমরা আমি সব বাড়ি থাকলে আমরা কেয়ার করতাম না, তো হ্যাঁ, স্কুলের জন্যই ধরাটা স্কুলের পড়েছে। জন্য ধরাটা পড়েছে। তার মানে আমি তো এখানে বলতে পারি যে তুই বাড়ির থেকে স্টুডেন্টরা নবোদয় স্কুলে আরো বেশি স্বাস্থ্য সচেতন হ্যাঁ, ভাবে থাকতে পারে। অবশ্যই। বাবা মা অনেক সময় এই বিষয়ে কেয়ার করেন না। না। এবার অনেকের বাবা মা আছেন যে সন্তানের প্রতি আরো বেশি কেয়ার নেন, সেক্ষেত্রটাকে আমি বাদ দিলাম। হ্যাঁ, নর্মালি আমরা গড় বাঙালিরা যেরকম চলি, তাতে করে আমাদের শরীরের প্রতি যতটা যত্ন নিই আমরা, মেডিসিনের দিক থেকে, মেডিকেলের দিক থেকে, তার থেকে দেখা যায় যে বাড়ির থেকে নবোদয় স্কুল অনেক বেটার। হুম, তাই তো? অবশ্যই। এটা সমর্থনযোগ্য, এটা তাই তো? সমর্থনযোগ্য। বেশ। তাহলে সৈকত দাদা যে কথা বললো সেই কথাগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো তো? পরের পর্ব হচ্ছে মাইগ্রেশন। হুম, এই মাইগ্রেশনের ব্যাপারটা আমরা ঠিক অনেকে ভালো করে বুঝতে পারি না, হুম, যে এই নবোদয় স্কুলে গেলে অনেক গার্জিয়ান বলে না না নবোদয় স্কুলে স্টুডেন্টকে পাঠাবো না, ও কদিন পরে বিহারে বা রাজস্থানে পাঠিয়ে দেবে, সেখানে ছেলে মেয়ে বিক্রি হয়ে যাবে। এইটা কি মানে বিষয়টা একটু বুঝিয়ে বলবি? না, না, জিনিসটা এরকম তো হয় না। ক্লাস ক্লাস 8 থেকে যখন 9-এ ওঠে, হ্যাঁ। 9-এ উঠলে লটারির মাধ্যমে মাইগ্রেশনের সিস্টেম, যেটা হচ্ছে কি কালচারটা এক্সচেঞ্জের জন্য হয়। বেশ। যেটা আমাদের বাংলায় কি কালচার আছে সেটা আমরা ঝাড়খণ্ডে কি শিখে আসলাম, বা ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা এখানে এসে কি শিখলো, এই জন্য মাইগ্রেশন সিস্টেমটা করানো। বা বাইরের স্কুলে পরিবেশ কিরকম, নিজের স্কুলটা কম্পেয়ার করতে পারলে আচ্ছা। বাইরের থেকে বাইরে ভালো ভালো না, আমার নিজেদের স্কুলটাই ভালো। এর এখান থেকে যে কজনকে নিয়ে যাবে? এখান থেকে যদি 40 জনের ব্যাচ হয় তো 12টা নিয়ে যাবে, যদি 80 80 জন? জনের ব্যাচ হয় তখন 24টা নিয়ে যাবে। 24 জনকে নিয়ে যাবে। কোন তার ক্লাস মধ্যে থেকে? ক্লাস 9-এ নিয়ে যাবে আর ক লাস্টের বছর দিকে, রাখবে? 1 বছর ক্লাস 9-এ লাস্টে দিয়ে যাবে। আবার লাস্টে দিয়ে যাবে, তার মানে টোটাল 1 বছরও না। 1 বছর আচ্ছা, ওই সময় সামার ভ্যাকেশনে কি করে? সামার ভ্যাকেশনটার আগে দিয়ে যায়, 1-2 দিন আগে এখানে পৌঁছে দিয়ে যায় সামার ভ্যাকেশন তারা। ওনারাই দায়িত্ব করে পৌঁছে হ্যাঁ, দিয়ে যান। আর যাওয়ার সময় কাকে কাকে যেতে হয়? 24 জন বাচ্চা কার সঙ্গে যাবে? তিনজন টিচার থাকে। মানে এক রাজ্য থেকে আরেক রাজ্য তো, নাকি একই রাজ্যের মধ্যে? এক রাজ্য থেকে আরেক রাজ্য, ধরো আমাদের ওয়েস্ট পাশের বেঙ্গল রাজ্যে হয়। থেকে পাশের রাজ্য হ্যাঁ, বিহারে নিয়ে ঝাড়খণ্ড গেল, বা বিহার যে কোনো। ঝাড়খণ্ড বিহারে নিয়ে যাবে। 24টা বাচ্চাকে স্কুলের টিচার এবং গার্জিয়ানও যেতে পারবেন। না, গার্জেন যেতে পারবে। মানে টিচার 24টা বাচ্চাকে দায়িত্ব করে নিয়ে ঝাড়খণ্ডের সেই স্কুলটাতে পৌঁছে দিয়ে তাদের উপর দায়িত্ব চাপ দিয়ে তারপরে উনি ফিরে হ্যাঁ, আসবেন। আবার টিচারই গিয়ে নিয়ে আসবেন, না ওখানকার টিচার এসে দিয়ে ওখানকার যায়? টিচাররা এদের দিয়ে, মানে হুম, ওই স্কুলে যারা গেছে আমাদের স্কুল থেকে তাদেরকে দিয়ে নিজেদের স্কুলের স্টুডেন্টদের নিয়ে আসবে। নিয়ে যাবেন। হুম। আবার এরকম হতে পারে তোমাদের টিচার ওদেরকে দিয়ে আসলো, আবার হ্যাঁ, তোমাদেরকে যে নিয়ে কোনো আসলো, কিছু হতে পারে, এটা এরকম এটা একটা নিজেদের স্কুলের আন্ডারস্ট্যান্ডিং ভিতরে থাকে। আন্ডারস্ট্যান্ডিং থাকে। আচ্ছা, তাহলে এই যে বাচ্চাদের যে রাজস্থান বা অন্য কোথাও নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি হয়ে যেতে পারে, এই ভয়টা নেই তাই না, না? এসব এসব হয় না। আর এই যে এটা যে যারা বুঝতে হবে না। যাচ্ছে 24টা ছেলে, এর মধ্যে মেয়ে যায়? হ্যাঁ, 24টা ছেলের মধ্যে এরকম থাকে, 12 জন করে যদি হিসাব বলি, তো 8 জন ছেলে যায় আর 4 জন মেয়ে যায়। মানে 24 জনে টোটাল 16 জন ছেলে, হুম। 8 জন মেয়ে, এরকম হিসাবে যায়। আচ্ছা, 1/3 মেয়ে যাবে। হুম। এর মধ্যে আবার কাস্ট সিস্টেমের ব্যাপারটা থাকে, জেনারেল, এসসি, আচ্ছা এসটি। আচ্ছা। এবার যদি কেউ উইলিং নেয়, মানে সে যেতে চায়, কাস্ট তখন ম্যাটার করে না। যদি উইলিং এ 24 জনের নাম উঠে যায়, লটারি সিস্টেম সেইবার হয় না। আর ধরো কেউ যেতে চাইছে না, তখন লটারি হয়? আর যখন যেতে চাইছে না তখন লটারি। আর এক্ষেত্রে একটা বলে দেওয়া ভালো, যারা হ্যান্ডিক্যাপ বা মেডিকেলি যাদের প্রবলেম আছে, যাদের ওষুধ নিতে হয়, তাদের পাঠায় না? তাদেরকে পাঠানো হয় না। আচ্ছা। তাদের আর জন্য স্পেশাল থাকে, তাদেরকে পাঠানো হয় না। আর কাকে পাঠানো হয় না? আর শুধু মেডিকেলি মানে যাদের প্রবলেম থাকে তাদের পাঠানো হয় না, হুম, আর কাকে পাঠানো হয় না? আর যদি স্টুডেন্টটা যদি পড়াশোনায় ভালো হয়, সেই হ্যাঁ। ক্ষেত্রে একটা ছাড় পাওয়া যায় স্কুলের হ্যাঁ, মানে এর খুব জন্য। ভালো খুব পড়াশোনায় ভালো আছে। পড়াশোনায় স্কুলের র্যাঙ্ক, একটা র্যাঙ্ক ধরে হ্যাঁ রাখে হ্যাঁ হ্যাঁ। টপার হিসেবে, সেই ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড হয়তো রেখে আচ্ছা দেওয়া হয়, আচ্ছা। সেই ক্ষেত্রে একটু আর কনসিডার করা হয়। আর হুম, লটারি যখন হয়, হুম, তখন 24 জনের নাম যখন উঠে আসলো, কোনো বাচ্চা বললো আমি যাব না, হুম। কোনোভাবে কি
তার বন্ধু যেতে চায়, তার সঙ্গে এক্সচেঞ্জ হ্যাঁ, করা এক্সচেঞ্জ যায়, করা যায়, এটা করা যায়, এটা এটা করা যায়। মিউচুয়াল এক্সচেঞ্জ করা যায়। এবার দেখা গেল আমি যেতে রাজি নেই, হ্যাঁ, আমি কাউকে পেলামও না, আমি যাবই না, এক্ষেত্রে আমি না গেলে আমার কি কি প্রবলেম হতে পারে? না গেলে সে যদি কোনো মেডিকেল ইস্যু দেখাতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো যাওয়ার চান্স, মানে কোনো ছাড় সমস্যা, দিতে পারে। ছাড় হয়তো দিতে পারে, সময় অন্য একজনকে সিলেক্ট করে নিল। আর একটা জিনিস হতে পারে, যদি স্টুডেন্ট আর তখন স্কুলে হাতে থাকে, স্কুলের এটা বলা থাকে ফর্মে টিসি দেওয়ার ব্যাপারটা, কিন্তু এটা হয় না জেনারেলি। হ্যাঁ, মানে স্কুল থেকে ভর্তির সময় তো আমরা ফর্মে দেখে থাকি যে হ্যাঁ, যদি ওখানে উইলিং ভাবে গার্জিয়ান পাঠাচ্ছে, তারপরে যদি না যেতে চায় তাহলে তাকে টিসি দেওয়া হবে, এই একটা কথা বলা থাকে, হুম, কিন্তু সেটা নর্মালি সেটা হয় না। নর্মালি হয় না, যেটা মানে সেটা কাগজপত্রের ক্ষেত্রে, কিন্তু কিন্তু নর্মালি হয় না। আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হয়? একটা স্টুডেন্ট গেলই না ধর, হুম। তখন তখন বাকি স্টুডেন্টের ভিতরে করা হয়, উইলিংটা খুঁজে নেওয়া হয়, স্টুডেন্টটা খুঁজে নেওয়া হয়। তাই তো? তবে আমার মনে হয় যেটা, যে স্টুডেন্টকে ওই সময় স্যারদের কথা শোনাটাই ভালো, হ্যাঁ, শোনাটাই ভালো। কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে তো এই একই পরিবেশ পাবো। সেখানে একই পরিষেবে 1 বছরের জন্য এবার না, মানিয়ে নেওয়াটা। ফ্যাসিলিটি, পরিবেশ বলতে হ্যাঁ, ফ্যাসিলিটিটা একই ফ্যাসিলিটি থাকবে, পাবো, ফ্যাসিলিটি শুধু পাবো, কালচারটা আলাদা হবে, কালচারটা আর একটু সেটাই তো আলাদা হবে। শিখতে যাচ্ছে, সেটাই শিখতে যাবে। তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। হওয়ার তো কথা না। এবার বিক্রি তাহলে হয় না? না, বিক্রি বিক্রি হবে কেন? আচ্ছা, অনেক মেয়ের বাবা মা ভাবছেন যে না, মেয়েকে পড়াবো না, কারণ নাইনে জোর করে নিয়ে যাবে, পড়ানোর নাম করে বিক্রি করে দেবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এই ধরনের কথা কখনো আমরা কান দেবো না, আমরা বিশ্বাস করবো না। মাইগ্রেশন বিষয়টা অরিজিনালি কি, যে কালচারটাকে, ভারতবর্ষের ডাইভার্সিটি রয়েছে, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, এইটাকেই আমরা প্রমাণ করার জন্য বাচ্চাদেরকে 24 জনকে নিয়ে যাচ্ছি অন্য রাজ্যে, অন্য রাজ্য থেকে তারা আসছে। এই কালচারের এক্সচেঞ্জটা হচ্ছে এটার জন্য, মানে প্রথমেই ভর্তির সময় প্রথমেই একটা ফর্ম ফিল আপ করে রাখতে হয়। তো আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন যে আমার বাচ্চাকে আমি স্কুলে পড়াবো আর এবং ওই কালচারাল এক্সচেঞ্জের জন্য আমি মাইগ্রেশনে পাঠাবো, তাহলে না করার কিছু নাই, এটাকে ইস্যু করে বাইরে অপপ্রচার চালানোরও কিছু নেই, না, তাই তো? এটা সম্পূর্ণ ভিত্তিক আমাদের। এবারের যে পর্বটা, এটা হচ্ছে একটা ভাইটাল পর্ব। ছোট্ট করে কতগুলো কথা আমরা জেনে নেব। সেটা হচ্ছে চারিদিকে আহ খুব ছড়ায় এই কথাগুলো, সোশ্যাল মিডিয়ার যুগে চারিদিকে ছড়িয়ে যায় যে নবোদয় স্কুলের এই বাচ্চাটাকে র্যাগিং করা হয়েছে, নবোদয় স্কুলে গেলে র্যাগিং হবে, নবোদয় স্কুলে গেলে প্রথমেই 6, 7, 8, 9 এর ছেলেমেয়েরা মারাত্মক হারে র্যাগিং করবে। এই র্যাগিং এর বিষয়টা তোর স্কুলে তুই কতটা দেখেছিস, বা তোর চেনা জানার মধ্যে অন্যান্য জেলার স্কুল থেকে কতটা কি শুনেছিস যে বর্তমানে র্যাগিং এর ব্যাপারটা কেমন? স্যার, এটার ক্ষেত্রে বলি, সব স্টুডেন্ট এই খারাপ যে ছড়ায়, এটা হচ্ছে দু একটা স্টুডেন্টের জন্য ছড়ায়, আর আচ্ছা, খারাপটাই সবার মধ্যে বেশি ছড়ায়। হ্যাঁ। এক দুটো স্টুডেন্ট, এবার অনেকগুলোর মধ্যে এক দুটো স্টুডেন্ট খারাপ থাকতেই পারে, সেটা কিছু করার নেই, এটা স্কুলের হাতে নেই। এবার খারাপ না, যদি খারাপ ধরো থাকলো, তারা মানে মাত্রা কতটা ছাড়িয়ে যায় যে র্যাগিং এর জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বা একটা বাচ্চা বিরাট বড় ক্ষতি হয়ে গেল, এরকম জায়গায় কি না, পৌঁছায় এরকম কখনো? জায়গায় পৌঁছায় না, এটা এটা জেনারেলি হয় না। যদি স্টুডেন্টটা, মানে যে স্টুডেন্টটা র্যাগিং করছে, তার ক্যারেক্টার যদি খারাপ না হয়, এটা আচ্ছা হয় আচ্ছা, না কখনো। নর্মালি কেমন হয় যে একটু বিস্কুট দে দুটো বা কিছু এরকম? বিস্কুট দে, বা হয়তো বললো কি জলটা নিয়ে আয়, আচ্ছা, হয়তো খাতে কাজ আছে, বললো একটু জলটা নিয়ে, এরকম, এর থেকে বেশি কিছু হয় না। তো নর্মালি যে ভাই একটু জলটা দে, তাহলে একটা বাচ্চার এখানে গিয়ে র্যাগিং এর শিকার হতে হবে বা মারাত্মক কোনো ক্ষতি হবে, এরকম না, ব্যাপার? এরকম ব্যাপারটা নেই কোনো। আর যদি এরকম হয়েও থাকে, যে স্টুডেন্ট র্যাগিং করছে, তার উপর একটা কড়া পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষ থেকেই নেওয়া হবে, আচ্ছা আচ্ছা, এবং সেই কড়া স্টেপটা টিসি পর্যন্ত। টিসি পর্যন্ত হুম, গড়াতে পারে। টিসি একটা পর্যন্ত করা স্টুডেন্ট যায়। যদি অন্যের কোনো ক্ষতি করতে চায় তাহলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়ে স্কুলের পরিবেশটাকে ঠিক রাখা হ্যাঁ, হয়। পরিবেশটাকে ঠিক তাহলে আমরা রাখা। র্যাগিং এর ভয়টা পাবো না, তাই তো? না, নর্মাল গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আহ, যে কোনো জায়গাতে গেলে, নর্মাল স্কুলে যদি বাড়ির পাশে স্কুলে পাঠান, তাও তো সে মাঠে দেখা গেল খেলতে খেলতে 7-এর একটা বাচ্চা 6-এর একটা বাচ্চাকে হঠাৎ মেরে মারলো, তো এটা তো একসাথে 560 জন স্টুডেন্ট একটা জায়গায় থাকলে সেটা হতেই পারে। তো এইটুকু ছোটখাটো আর জিনিস হয়, সেটা আবার নিজেদের মধ্যে মিটিয়েও নেওয়া মিটিয়ে হয়, নিয়ে নেওয়া। এবং টিচাররা এই বিষয়ে কতটা তৎপর থাকে, টিচাররা যদি দেখেন, এবং টিচাররা সব এবার ওনাদের কানে সিস্টেম পৌঁছায় যদি? কানে পৌঁছায়, প্রত্যেকটা কথাই টিচারদের কানে পৌঁছায়, এবং পুরো ক্যাম্পাস সিসিটিভির আন্ডারে, এবং আচ্ছা সবসময় স্যার ম্যামরা সিসিটিভির দিকে সবসময় লক্ষ্য রাখেন, আচ্ছা কোথায় কখন কি হয়। যদি কোথাও কোনো ছোট গোলমালও বাঁধে, টিচাররা মাঝখানে গিয়ে কথা বলে মিটিয়ে নেন। কখনো কি এরকম হয় যে 10-এর একটা গ্রুপ আর 11-এর একটা গ্রুপ, দুই গ্রুপে বিশাল গন্ডগোল না, চলছে, না, এটা মারামারি? হয় না, এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়। এটা তো নর্মাল স্কুলে আমরা দেখি খুব। এটা স্যার, এটা যেহেতু নিজেদের মধ্যে থাকতে থাকতে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়। হয়ে যায় না?
এরকম তো আমি দেখেছি, ধর আমাদের এই স্কুলের 10 আর 11-এর ছেলে মেয়েদের মধ্যে একটা চরম গন্ডগোলের পর্যায়ে উঠে গেল। তারপরে স্কুল ছুটি হলো 4:30, তারপরে বাইরে গিয়ে হলো, পরের দিন স্কুলে এসে আবার তার রেস্ট চললো, এক ক্লাসের থেকে আর এক ক্লাসে গিয়ে মারলো। এই যে যে একটা বিশৃঙ্খল অবস্থা, এটা তো আমরা আকসার দেখেই থাকি আমাদের আশেপাশের হুম। স্কুলগুলোতে। তো সেইটা নবোদয় স্কুলে গিয়ে তার থেকে অনেক বেটার তো। না, তার থেকে অবশ্যই অনেকটা বেটার। অনেক নিজেদের বেটার। ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি থাকে, এবং যে কোনো কেউ যদি হোস্টেলে যায়, হোস্টেলে গিয়ে ম্যাচুরিটিটা বেড়ে যায় এইসব ক্ষেত্রে। এই ছোটখাটো মারপিটের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। এইসব দিক থেকে নিজেদের ভিতরে মিটিয়ে নেওয়াটাই এরা সবচেয়ে শ্রেয় মনে করে, যাতে নিজেদের মধ্যে কোনো ক্ষতি না হয় কারোর আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা কথাবার্তায়। শিওর যে নবোদয় স্কুলের র্যাগিং এর জন্য ছেলে মেয়েকে পাঠাবো না, এরকম কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। না না না, এর জন্য কিছু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার আসা যাক মেয়েদের সুরক্ষার ব্যাপারে। মেয়েদের ওখানে কি মানে সুরক্ষিত নয়? অনেক মেয়ে মানে অনেক গার্জিয়ান আমি শুনেছি বিভিন্ন জেলা থেকে, না স্যার নবোদয়ে মেয়েরা সুরক্ষিত নয়, এটা কি সত্যি? না, এটা 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 সম্পূর্ণ ভুল কথা। কারণ কি, সবসময় দুজন মেট্রন সবসময় মেয়েদের হস্টেলে থাকছেন? হোস্টেলে থাকছেন, এবং স্কুল বিল্ডিং এ তখন যখন একসাথে পড়াশোনার জন্য আসে, তখন মেট্রনরা স্কুলে পর্যন্ত পাহারা দেয়, মানে যাতে মেয়েদের সাথে কোনো ক্ষতি না হয়। আচ্ছা, তার জন্য সবসময় মেট্রন, এইদিকে একজন মেট্রন থাকে, এদিকে একজন মেট্রন থাকে। ক্লাসের মধ্যে? ক্লাসের ভেতর, ক্লাসের বাইরে বাইরে আর কি, বারান্দায় স্কুলে? বারান্দায় থাকেন, আচ্ছা, হোস্টেল থেকে স্কুল পুরোটাই মেট্রনরা গাইড করছে। গাইড করছে। এবার মেয়েদের হোস্টেলে মনে করো কোনো ছেলে ঢুকে গেল বা না, কোনো এটা স্যার এ- ঢুকে এটা গেলেন। এটা সম্ভবই না। কারণ কি, সবসময় সিসিটিভির আন্ডারে তো রয়েছে, এবং যদি কোনো টিচার দেখছেন যে একটা ছেলে কনস্ট্যান্টলি মেয়েদের হোস্টেলের দিকে তাকিয়ে রয়েছে, তখন তো টিচার অবশ্যই অ্যাকশন নেবে। এইটা মানে তাকালেই অ্যাকশন? তাকালে মানে অ্যাকশন, ওইখানে মানে যাওয়া যায় না তাহলে? তাকালে বলতে না হঠাৎ করে না, চোখ মানে পড়ে সেটা খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ অনেকদিন ধরে হচ্ছে। হ্যাঁ, সে ইয়ে করছে, সেটা সেখানে টিচারদের, অ্যাকশন নিয়ে হ্যাঁ, নেয়? অ্যাকশন নেওয়া। আর এমনি নর্মালি তোর বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবি হোস্টেলে, না, এটা এটা হয়, এটা তো হবে না? সম্ভবই না। না না, সম্ভব না? এটা সম্ভবই না। যা যেটুকু কথাবার্তা স্কুলের কোনো মধ্যে। ছাত্রী কি ছেলেদের হোস্টেলে আসে না না না, এটা দেখা হয় না। করার না জন্য? না না না, এটা হয় না। সেটা ক্লাসরুমে? এটা ক্লাসরুম বা ওই প্লে টাইম টুকু, যেটুকু মাঠে, আচ্ছা। যেটুকু স্কুলের আন্ডারে আছে সেইটুকু। আর বাইরে যেখানে কমন প্লেস হ্যাঁ, সেখানে সেই ছেলে জায়গাটা। মেয়েরা দেখা হলে কথা হুম, বলতে পারে? হ্যাঁ, সেটুকু কথা বলতে হবে। আচ্ছা, এবার কোনো স্যার মনে কর যে মেয়েদের হোস্টেলে যাবে, না, একা একা এটা যেতে এটা পারবে? এটা হয় না, এটা কখনো হয় না। যদি যায়, সেটা হুম। হচ্ছে একমাত্র হোস্টেল ইন্সপেকশনের জন্য, তখন মেলরা যেতে পারে, তাও তখন ফিমেল টিচার দুজন, মিনিমাম একজন সবসময় প্রেজেন্ট থাকবে। সবসময় প্রেজেন্ট আর থাকবে? মেট্রন তো থাকবে হোস্টেলের ভেতরে। আচ্ছা আচ্ছা, কখনো কখনো এরকম কথা আমার কানে এসছে, আমি এগুলোকে বিশ্বাস করি না, তারপরে তোর কাছ থেকে কনফার্ম হয়ে নিচ্ছি যে মেট্রনরা স্যারদের খুব হেল্প করে মেয়েদের হোস্টেলে, স্যারদের নিয়ে গিয়ে সেখানে কিছু অনৈতিক বাজে আর কি আচরণ বা বাজে কিছু না না, এইসব নবোদয়। সম্পূর্ণ ভিত্তিহীন কথা, তাই তো? মিথ্যে কথা। মানে যারা চান্স পায়নি বা যারা সুযোগ পায়নি তারাই বোধহয় এইসব বাজে কথা ছড়ায়, তাই হুম, না? এটা হয় না, এটা হয় না। যে স্যারদেরকে মেয়েদের হোস্টেলে নিয়ে যাচ্ছে, 12 না এর না, মেয়েদের এইসব হোস্টেলে। এইসব উল্টো পাল্টা কথা, সব ফালতু ফালতু রটি তো লাভ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মেয়েদের সুরক্ষার জন্য দেখলাম যে মেট্রন থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, শিক্ষকরা বা ছাত্ররা কেউ সেই ঘরে যাচ্ছে না, মানসিক এবং শারীরিক ভাবে তাদের উপর কোনো টর্চারও করা না চলছে না না। না না। সবকিছু মিলিয়ে একজন মেয়ের বাবা বা মেয়ের মা আহ নিশ্চিন্তে বলতে পারে যে আমার মেয়েটাকে ওখানে পাঠাবো। হ্যাঁ। আমরা সৈকতের বোনকেও আমরা এখন 5-এ টিচিং দেয়া, সৈকত যখন আমাদের এখানে আসতো শাহ ইনস্টিটিউটে, তখন সৈকতের বোন ছিল ছোট্ট, 1-এ পড়তো সম্ভবত, একদম ছোট্ট ছিল, আহ পড়াশোনা হয়তো করতো না। তো এখন সে 5-এ পড়ে, এখন তাকে পাঠানোর জন্য তার মা এবং বাবা মনস্থির করেছে। সৈকত, তুই দাদা হিসেবে কি বলবি, তোর স্কুলে তোর বোনকে গেলে আহ যাওয়ার মতো হবে, নাকি তোর মনে প্রাণে চাস না যে না আমার বোন আসুক, এখানে না না আসুক না, এটাই আমার ঠিক? অবশ্যই বললো বোন যাক, এবং চান্স হলে অবশ্যই তো তুই আগে। তো 2 বছর পর চলে যাবি, বাকি 5 বছর বোন থাকলে কোনো তোর প্রবলেম নেই? না, আমার কোনো সমস্যা তাহলে নেই। একজন দাদা যখন বলছে আমার বোন ওখানে থাকলে প্রবলেম নেই, তো এই পৃথিবীতে কোনো দাদা বা কোনো বাবা চায় না তার মেয়েকে খারাপ জায়গায় ফেলে দিই। তা সৈকত যখন বলছে আমার বোন ওখানে যাক, আর ওর বোন যখন রীতিমতো বাবার কাছে এবং আমার কাছে দুজনের কাছে গাইড নিচ্ছে, তাহলে আমি বলবো যে মেয়েদের সুরক্ষার বিষয়টা একদম ওখানে 100% সিকিউর। বাকি কথা যা যা এখান থেকে শুনেছেন সব ফলস। আমরা আসবো স্কুলের গাফিলতি এবং তৎপরতা এই বিষয়টাতে। গাফিলতি বলতে যেমন ধরো যে স্কুলে কোনো একটা স্টুডেন্টের কোনো একটা বিষয়ে লাগাতার প্রবলেম চলছে, সে পারছে না একটা বিষয়, বা পড়াশোনার বিষয় হোক, খাবারের বিষয় হোক, তার শারীরিক বিষয় হোক, তার স্বাচ্ছন্দ্যের বিষয় হোক,
স্যাররা নাকি এই বিষয়ে উদাসীন থাকে বা শোনার পরেও সেই বিষয়টা সলভ এটা করে না। না, এটা এটা হয় না। যদি একটা স্টুডেন্ট নিজের থেকে তৎপর হয় নিজের যে কোনো সমস্যার উপর, সেটা হুম খেলাধুলো থেকে শুরু করে পড়াশুনো বা যে কোনো বিষয়, হুম। সেই ক্ষেত্রে টিচাররা নিজেরা এক্সট্রা কেয়ার করে সেই স্টুডেন্টের জন্য যারা নিজেদের নিয়ে অন্তত কনসিয়াস। আচ্ছা নর্মাল একটা স্টুডেন্ট পিছনে তো সবসময় টিচাররা থাকেন, এবং যারা নিজেদের জন্য হেল্প করে, মানে নিজেদের ক্ষেত্রে একটু বেশি কনসিয়াস, তাদেরকে টিচাররা এক্সট্রা কেয়ার করে অবশ্যই। তারাও আচ্ছা। চায় স্টুডেন্টটা আরো মানে ভালো স্যারদের কাছ হোক। থেকে গাফিলতি ব্যাপারটা তাহলে খুব একটা না পাই না, না। এবার যে কোনো টিচার 24/7 রয়েছে, যতক্ষণ স্কুল বিল্ডিং হোস্টেল, যখনই টিচার যেখানে দেখা হোক না কেন, আপনি যাই জিজ্ঞেস করবেন, যে কোনো কোশ্চেন সলভ করা থেকে শুরু করে যে কোনো সমস্যা, সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে সলভ হবে, তারপর টিচাররা সেখানে যাবে। টিচার কতজন থাকে স্কুলে? স্কুলের টোটাল হচ্ছে 28 জন টিচার। এটা কি সব স্কুলে একই রকম হবে? হ্যাঁ, সব স্কুলে একই রকম। 28 জন মানে এটা হচ্ছে পড়ানোর টিচিং টিচার? টিচিং স্টাফ, আর নন আচ্ছা, টিচিং স্টাফ আরো 28 জন। 28 28 56 হ্যাঁ, না, সঙ্গে 28-28-56 না, একটু কম। মানে টোটাল 48 জন, মানে 20 জন হচ্ছে নন। নন। আচ্ছা, 48 জন। আর একজন প্রিন্সিপাল, হ্যাঁ, আর একজন দুজন মেট্রন। না, এগুলো সব মিলিয়ে 48 জন টোটাল স্টাফ হচ্ছে 48 জন এই প্রিন্সিপালকে দিয়ে। হুম, প্রিন্সিপালকে নিয়ে। প্রিন্সিপাল, 48। এবার এই যারা মেট্রন এরা হচ্ছে নন টিচিং এর মধ্যে পড়ে, যেরকম নার্স ম্যাম নন টিচিং এর মধ্যে পড়ে, হ্যাঁ, এগুলো আলাদা, এগুলো। এই সব দিয়ে 48 জন। টোটাল আর গেটম্যান কজন থাকে? গেটম্যান হচ্ছে একজন, মানে যে হচ্ছে সিকিউরিটি গার্ড, হ্যাঁ হ্যাঁ, বাইরের গেটে যে থাকে। বাইরে গেটে যে থাকে। আর ছেলেদের হোস্টেলে যে থাকে, রাত্রের দরজা গেট হ্যাঁ, আটকে দিয়ে, যিনি আর কি হ্যাঁ, টিচার ওখানে চলে যাওয়ার ওখানে পরে, আরো থাকে দুজন। ওখানে আরো দুজন থাকে। একজন নাইট গার্ড পুরো চক্কর দিয়ে বেড়ায়, পুরো হোস্টেল, গার্লস হোস্টেল বয়েজ হুম হোস্টেল হুম। সামনে সামনে দিয়ে, কোথাও কোনো কিছু হচ্ছে কিনা। আর একজন থাকে নাইট গার্ড, গেট খোলা গেট বন্ধ করলে সেও চক্কর দিয়ে বেড়ায়, মানে রাত্রেবেলা দুজন থাকে প্লাস গেট, মানে আচ্ছা, গেট। তার মানে কোথাও কোনো গাফিলতি হবার কোনো সুযোগই নেই না এখানে। না না। আর ধরো কেউ অসুস্থ হলো বা মেয়েদের কোনো প্রবলেম হলো বা কিছু হলো, কোনো বাই চান্স এরকম হয়ে গেল কমন প্লেসে কোনো ছেলে কোনো মেয়ের সাথে বিয়ে বাজে করে ফেললো, এইসব দিকে স্যাররা যখনই শোনেন তারা কতটা তৎপরতার সাথে কাজ করেন? সেটা সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ম্যামের কাছে জিনিসটাকে তোলা, এবং প্রিন্সিপাল ম্যাম নিজে সেই জিনিসটা হ্যান্ডেল করেন। সঙ্গে সঙ্গে, প্রিন্সিপাল, তাই তো? হ্যাঁ, সেটা যথাযথ সময় কেয়ার, মানে যদি আজকে হয় এবং আজকে যদি প্রিন্সিপাল ম্যাম প্রেজেন্ট থাকে স্কুলে, তো প্রিন্সিপাল ম্যাম নিজে জিনিসটা হ্যান্ডেল করবে। তো আমাদের বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট মানে যেসব স্কুলগুলো রয়েছে, সেই সব জায়গাতে ধরো একটা কোনো প্রবলেম ক্রিয়েট হলো, আর নবোদয় স্কুলে একটা প্রবলেম ক্রিয়েট হলো, তো সেই জায়গাটাতে কোনটাকে তুই মনে করিস যে স্যার ম্যাডাম যারা আছেন, স্কুলের স্টাফ যারা আছেন, তারা বেশি তৎপরতা কোথায় দেখান, নর্মাল স্কুলে না নবোদয় স্কুলে? নবোদয় স্কুলে। নবোদয় স্কুলে। হুম, কারণ মা বাবাকে ছেড়ে সব হ্যাঁ। 500-7টা বাচ্চা এখানে আছে, তৎপরতা বেশি থাকতেই হবে। তাহলে এই বিষয়ে আমি কি বলতে পারি যে নবোদয় স্কুলে পাঠালে গার্জিয়ানদের মানে বাচ্চাটার কোনো রকম কোনো ক্ষতি হবে এইরকম কোনো সম্ভাবনা থাকবে না, না, তাই তো? টিচাররা বাবা মায়ের মতন করেই রাখবে। অবশ্যই। আচ্ছা, বাবা মা বলছে যে বাবা মা একটা কথা বলে যে ছেলে মেয়েকে বাইরে যে পাঠাবো, বাবা মা একটা বাচ্চাকে বাড়িতে কতক্ষণ গাইড করে? বাবা মা এখানে, এবার সব টিচারের পক্ষে তো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে সবসময় ধরে রাখা সম্ভব না। সম্ভব নয়। এবার টিচাররা যতটা পারেন, ওখানে টিচাররা বলতে 24/7 যেরকম সার্ভিস দেয়, ওখানে টিচাররাও সেরকমই। রাত্রেবেলা যদি 2:30টার সময় যদি কোনো সমস্যা হয়, তখন স্কুলের অ্যাম্বুলেন্সের না পরোয়া না করে নিজের গাড়ি থাকে মোটামুটি সব টিচারই, যে গাড়িতে করে পর্যন্ত হসপিটালে দিয়ে আসে টিচার, দিয়ে এরকম আসেন। এরকম হয়েছে স্কুলে। তো এটা তাহলে তো আমি বলবো যে ধর আমাদের গ্রামগঞ্জে যেসব ছেলেমেয়েরা থাকে বা রাত্রে হঠাৎ করে অসুস্থ হলে ভ্যান পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স তো দূরের কথা, মানে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেকটা ড্যামারেজ হয়ে যায়, এরকমও হয়। তো সেই জায়গায় নবোদয়ে তৎপরতা এতটাই বেশি যে বাড়ির থেকে ভালো, বাড়ি থেকে এটা বলতে পারি আমি। নিজের হাউস মাস্টাররা নিজেদের গাড়ি, তেল তেল ঠেলে ওদের কাছে কোনো না, মাইনে গাড়িতে নেই। করে সঙ্গে সঙ্গে পৌঁছে সঙ্গে দেবে। সঙ্গে পৌঁছে যায়। আর স্কুল থেকে হসপিটালের দূরত্ব মাত্র 5 মিনিট কি 10 মিনিট। সেটা তো তোমার জেলাতে, ধরো ওখানে আমার আমাদের জেলাতেও প্রত্যেক জেলাতেই একই রকম মোটামুটি হয়, ওরকমই থাকে। নর্মালি হসপিটাল কাছেই থাকে। তাহলে আমরা স্বাস্থ্যের দিক থেকে আমরা বলতে পারি বা স্কুলের তৎপরতার দিক থেকে বলতে পারি, বাড়িতে আপনার সন্তান থাকলে মা এবং বাবা আপনারা দুজন, আর ওখানে কিন্তু 40 জন মা বাবা রয়েছে, আর সঙ্গে বন্ধুরা রয়েছে 500 জন, হুম, দাদারা ভাইয়েরা বন্ধুরা মিলিয়ে। তো সেই সব দিক থেকে বলতে গেলে এই স্কুলটাতে পাঠালে আমরা মনে করব যে বেস্ট স্কুল। হুম, হুম।
আমাদের এবারের পর্ব হচ্ছে জেএনভি তে বাড়তি সুবিধা। আমরা তো এটা অনেকেই জানি যে একটা স্টুডেন্ট জেএনভি এসটি তে পাশ করার পরে 6 থেকে 12 পর্যন্ত নবোদয় স্কুলে পড়াশোনা করবে, দারুণ স্কুল, এতক্ষণে যেটা বোঝা গেছে, সুপার পড়াশোনা করে সে বেরিয়ে আসবে। কিন্তু এখানে আরো কিছু বাড়তি সুবিধা আছে। আপনার সন্তানকে যদি সে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যেতে চায়, যদি সে আহ খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে চায়, তার সার্বিক ডেভেলপমেন্টের যে বিষয়গুলি দিয়ে সে এগিয়ে যেতে পারবে, সেগুলোকে আমরা নবোদয় স্কুলে পাবো। জানবো আজকে সৈকতের কাছ থেকে সেই বিষয়টাতে, যেখানে আমি 4টে পর্ব রেখেছি। এক হচ্ছে পড়াশোনার বিষয়ে হেল্পফুল কিছু বাড়তি সুবিধা আমরা পেতে পারি, 2 নম্বরে খেলাধুলার দিক থেকে আমরা পেতে পারি, 3 নম্বরে পেতে পারি ডিফেন্স লাইনে যদি কোনো স্টুডেন্ট যেতে চায় সেক্ষেত্রেও সে বাড়তি সুবিধা পাবে, 4 নম্বর যেটা ল্যাঙ্গুয়েজের উপরে যদি কেউ আগ্রহী থাকে তাহলে সে জার্মানিতে যেতে পারে। হুম, তাই তো? তাহলে আমি সর্বপ্রথমে আসবো যে পড়াশোনার যে বিষয়টা। হুম। এখানে পড়াশোনা 3টে ফাউন্ডেশনের কথা তুই আমাকে জানিয়েছিস। 3টে ফাউন্ডেশন কি কি? ফার্স্ট র্যাঙ্কিং এ আসে দক্ষিণা, হুম। সেকেন্ডে আসে এক্স নবোদয়, থার্ডে আসে অবন্তী ফাউন্ডেশন। অবন্তী ফাউন্ডেশন হুম। এরা কি করে? আমরা যেটা জানি থাকি, যেই নিট যেটা এখন সবচেয়ে বেশি চলে, হ্যাঁ। ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং, যেই মেইন, যেই অ্যাডভান্স, নিট, এইসবের কোচিং গুলো এই তিনটে যে ইয়ে আছে, মানে অ্যাসোসিয়েশন আছে, এইসবের পড়াশোনা করে না। মানে এগুলো পুরো, যে স্টুডেন্ট গুলো সিলেক্ট হয় তাদেরকে পুরো গাইড করে। এবং সিলেক্টটা কিভাবে করে? সিলেকশনটা হয় স্যার ক্লাস টেনে হাফ ইয়ারলির যে মার্কসটা, হাফ ইয়ারলি থেকে শুরু করে তার মানে পিভট 1 আর পিভট 2, এই মার্কস আচ্ছা। গুলো দেখে। দেখার পর এরা সব মার্কস গুলো আপলোড করে এদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, এবং এরা নাম সিলেক্ট করে স্কুলে পাঠিয়ে দেয়। এবার ক্লাস 10-এ পরীক্ষাটা হয় কখন? ক্লাস 10 পরীক্ষাটা হচ্ছে কোনোবার বোর্ডস এর আগে হয়, কোনোবার বোর্ডস এর পরে হয়। বেশ, হলো, ওখানে ওখানে পাশ করলে র্যাঙ্কিং হলো, তারপরে কি হবে? যদি র্যাঙ্ক করে একটা স্টুডেন্ট, সে তখন ব্যাঙ্গালোর হ্যাঁ। বা পুনে, সেইখানে একটা নবোদয়ে চলে যাবে, সেটা নবোদয়ের ভিতরে। এটা আচ্ছা। নবোদয়ের ভিতরে একটা স্পেশাল একটা ক্যাম্পাস। ক্যাম্পাস টাইপ, আচ্ছা। যার ভিতরে শুধু এই যেই নিটের জন্য এক্সট্রা করে পড়ানো হবে। আর তাছাড়া স্কুলিংটা তো নবোদয়ের হাতেই রয়েছে পুরোটা। আচ্ছা। স্কুলিং নিয়ে সেরকম টেনশন ও, করার সেইখানে চলে যেতে হবে সেখানে ব্যাঙ্গালোর যেতে অথবা হবে। পুনেতে? হ্যাঁ, সেখানে গিয়ে 10-এ পাশ করার পরে 11-12 সেখানে পড়াশোনা করবে? সেখানে পড়াশোনা করবে। আর সেখানে স্পেশালি এই বোর্ডস এর জন্য খেয়াল না করে পুরো যেই নিটের জন্য আচ্ছা, পুরোটাকে খাটানো হবে, পুরো মানে স্টুডেন্টটাকে জয়েন্ট খাটানো। এন্ট্রান্স এবং নেটের জন্য হ্যাঁ, ওখানে পড়াবে। হ্যাঁ। এবার ওই যে এক্সট্রা পড়ানো হচ্ছে, হুম। সেই এক্সট্রা পড়ানোর জন্য মান্থলি ফিস কত হবে? মান্থলি কোনো ফিস নেই, পুরো ফ্রি, পুরো স্কুলের আন্ডার, ওটাও ফ্রি? পুরো ফ্রি। আচ্ছা, ওই ওই ফ্রিটার জন্য এই পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাস এবার করতে কোনো হবে। ছেলে 10-এ পাশ করলো না, এবার তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে বা ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তখন সে কি করবে? এই যদি সে চান্স না পায়, সে 11-12 ভালো করে পড়ুক, ভালো করে পড়ে এই যেটা ক্লাস 10 হয় এটা হচ্ছে এনসিএসটি, আর এটা হয় 12-এ, সেটা হচ্ছে জেডিএসটি। আমরা আচ্ছা। যেটা শুনে থাকি যে কমন কমন একটা জিনিস হয়ে গেছে, ড্রপ নিয়ে পরের বছর পরীক্ষা দেবো। এই জেডিএসটি হচ্ছে এই ড্রপ নিয়ে পড়াশোনাটা, এই ড্রপ নিয়ে যদি পাস করে, সে সে 1 বছরের জন্য যাবে। জেডিএসটি তে 1 বছরের জন্য প্রোগ্রামটা হয়, আর 10-এ যেটা এনসিএসটি সেটা হচ্ছে 2 বছরের জন্য প্রোগ্রামটা হয়, যেটা রানিং ইয়ারে পেয়ে যায়। আর জেডিএসটিটা হচ্ছে 1 বছর লেট হয়, যেটা ড্রপ ইয়ার। 1 বছরের জন্য গিয়ে ওখানে পড়াশোনা করবে, পড়াশোনা করার পর ওখানে হাতটাও ভালো। সেটাতেও কি ওখানে থাকা খাওয়া সবকিছু সব ফ্রি? ফ্রি, 1 বছরের জন্য ওরাই রেখে দেবে, ওরাই তাই তো? রেখে দেবে। আচ্ছা, তাহলে 1 বছর ড্রপ দিয়ে ওখান থেকে কোচিং করিয়ে, এটা কি এরকম হয় যে ওদের ওখানে চান্স পেয়ে ওদের ওখান থেকে কোচিং করলে তোমার জয়েন্ট এন্ট্রান্সে পাশ করিয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি করে দেবে? জয়েন্ট এন্ট্রান্সে পাস করলে তো ভর্তি হয়ে যাবে, এরকম তো না, মানে পাশ করবেই করবে এরকম একটা? এখানে হারটা বেশি থাকে। এবার স্টুডেন্টটা যে কে কত খাটছে তার উপর নির্ভর আচ্ছা করে। আচ্ছা, মানে কোচিংটা ওখান থেকে কোচিংটা পাওয়া তো যাবে? ওখান থেকে ভালো 3টে কোচিংটা থেকেই পাবে। পাওয়া যাবে, এক্স নবোদয়া, তারপরে দক্ষিণা ফাউন্ডেশন, আমাদের অবন্তী, ফাউন্ডেশন মানে 3টে তিনটেতেই থেকেই পাওয়া দেয়? যাবে। হ্যাঁ, মানে এই ফাউন্ডেশন গুলোর কাজই হচ্ছে নবোদয়ের স্টুডেন্টকে জয়েন্ট এন্ট্রান্সে হ্যাঁ। এবং নিটে হুম, কোচিংটা করানো। আবার ওই ওই ফাউন্ডেশন গুলো কি কোনো একটা নবোদয় স্কুলের মধ্যে ওরা এসে হ্যাঁ, কাজটা করে? হ্যাঁ, এটা পুরো নবোদয় একটা স্কুলের মধ্যে এসে ভিতরেই তোদের ক্যাম্পাসটা স্কুলে কি আমাদের। ওদেরটা আছে? না, আমাদের ওই স্কুলে দুটো নেই। স্কুলেই আছে শুধু? না, পুরো অল ইন্ডিয়ায় টোটাল 8টা এরকম স্কুল আছে, যার ভিতরে এই ভ্যালি গুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, এই ফাউন্ডেশন গুলো স্কুলে গিয়ে কাজটা হ্যাঁ, করে আসে? মানে করে না, ওখানে ওরা পুরো সেটেল ওখানে। যাই হোক, ওইখানে ওরা সেটেল করে, ওদের স্টাফরা ওখানে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ, এটা তো আমার জানা ছিল না। আমি ভাবতাম যে বোধহয় ওইখানে পাশ করলে ওরা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওদের, ওরাই ইঞ্জিনিয়ারিং পড়াবে, এরকম ব্যাপার ছিল না। পুরো পুরো অল ইন্ডিয়া যত কলেজ আছে সব কিছুতেই। আচ্ছা, ওরা এই টিচিংটা দিয়ে হ্যাঁ, তোমাকে হেল্প করবে।
আচ্ছা, এবার চলে আসো তুমি, ডিফেন্সের ব্যাপারটা কি আছে ওখানে? ডিফেন্সে এবার আমরা কি জেনে থাকি যে এনসিসি, হুম। যেটা বাইরে থেকে করতে গেলে একটা খরচ সাপেক্ষ ব্যাপার, বা বাইরে সিলেকশন হওয়াটা একটা বড় ব্যাপার, সেটা স্কুলে খুব কমে, মানে খুব কম কিছু, মানে কম কিছু হেল্প, মানে কিছু হয় না যে রিকোয়ারমেন্ট লাগে স্কুলে, মানে এইসব ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা খুবই কম। আচ্ছা হয়তো কিছু পুশ আপস বা কিছু রান দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ফর্ম দিয়ে দেয়, তো সিলেকশনের ফর্ম। আচ্ছা। এবার যদি এই এর জন্য একটা স্পেশাল মার্কস থাকে, তাও চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় ডিফেন্স লাইন বা এক্সট্রা কিছু পারো কিনা তার জন্য একটা হুম। সামথিং পয়েন্ট থাকে। এর জন্য এই এনসিসি, এনসিসি একটা স্পেশাল একটা পয়েন্ট থাকে ওদের জন্য। আর স্কুল থেকে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে বাইরে, স্কাউটের মানে স্কাউট বলছি, এনসিসি তে ক্যাম্পিং এর একটা ব্যাপার থাকে, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম ভাবে প্রপদেরকে ডিভাইড করে দেওয়া হয়। আচ্ছা, সেরকম ক্যাম্পে স্কুল থেকে নিয়ে যায়, স্কুলে আবার দিয়ে যায়। তাহলে এখানের থেকে ডিফেন্স লাইনে গিয়ে চাকরি বাকরি পায় এরকম কি কোনো রেকর্ড আছে আগে? এই জিনিসটা নতুন শুরু হয়েছে, আচ্ছা। জিনিসটা নতুন শুরু হয়েছে। 2 বছর হয়েছে সবে শুরু হয়েছে। আমাদের এখন যে যারা সিনিয়র তারা এখন সবে টেনে পড়ে, মানে যারা এখন সবচেয়ে পুরনো সিনিয়র হ্যাঁ হ্যাঁ। তারা এখন সবে টেনে পড়ে, আর জুনিয়র যারা তারা এখন 8-এ পড়ে। আচ্ছা আচ্ছা, তুই তাহলে এর আওতায় পাসনি না, আমি এটা? এই আওতা পাইনি। এটা কি অল ইন্ডিয়াতেই শুরু হয়েছে? হ্যাঁ, এটা অল ইন্ডিয়া শুরু হয়েছে। তাহলে ডিফেন্সে আমি ইচ্ছে করলে আমি নবোদয় স্কুলের ছাত্র হিসেবে ডিফেন্সে যেতে পারবো। হ্যাঁ। আরেকটা যেটা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজের কথা, ওই বিষয়টা একটু বল। ল্যাঙ্গুয়েজ বলতে কোন স্কুলে ফ্রেঞ্চ, কোন স্কুলে জার্মান, দুটোই শেখানো হয়। আমাদের স্কুলে মানে জেএনভি নদিয়ায় জার্মানটা শেখানো হয়। আচ্ছা জার্মানটা শেখানো হয়। তো জার্মানে বেসিক যতগুলো, তার জন্য একটা টিচার আছেন, তিনি সবকিছু শেখান। আর যদি যদি কারোর স্পেশালি কিছু শেখার থাকে বা একটু এইসব মানে জার্মানিতে কারো সেটেল হওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ। সে টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তিনি আচ্ছা স্পেশাল কেয়ার নেবে তার জন্য। আচ্ছা আচ্ছা। তাহলে ওখান থেকে ধরো জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে হুম। তারপরে মানে তাকে কি এক্সট্রা কোনো না, চাকরি হ্যাঁ, না। দেওয়া বা কিছু এইগুলো? এবার ক্লাস টুয়েলভের পর একটা কোর্স হয়, ক্লাস 12 একটা কোর্স হয়, আহ, যে ল্যাঙ্গুয়েজটা কে কিরকম বলতে পারে, মানে স্পোকেনটা কার কিরকম ভালো আছে। ওখানে কিছু 1 বছর যদি কোর্স করা হয়, স্কুল থেকে যেহেতু বেসিকটা শেখা আছে, তাহলে খুব কমই টাইম লাগবে। বা টিচারও কন্ট্যাক্ট করিয়ে দিতে পারেন বাইরে গিয়ে। কোয়ালিফিকে একটা আছে, ইনস্টিটিউশন নামটা মনে পড়ছে না, আচ্ছা। স্যার লিঙ্কে দিয়ে দেবেন, আমি বলে দেবো ওখানে। হ্যাঁ হ্যাঁ। ওর ওখানে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেটটা যদি আপনি পাস পেয়ে যান, তো ওখানে গিয়ে আপনি সেটেল হতে পারবেন, এবং ওখানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর একটা চান্স আছে, আচ্ছা আচ্ছা, একটা চান্স আছে। আর ফ্রেঞ্চ যারা শিখছে তারা কোথায় ফ্রেঞ্চে, যাবে? ফ্রান্সে যেতে হ্যাঁ, পারবে ফ্রান্স তাই যেতে তো? পারবে। এবং ওখানে গিয়ে একটা প্যাকেজ, এরকম খুব ভালো একটা প্যাকেজে ইনকামও হয়। হুম। আচ্ছা, মানে ওইখানে যখন পাঠায় তখন হ্যাঁ, প্যাকেজে পাঠায় তাই তো? হ্যাঁ, না, ওখানে গিয়ে একটা কোর্সে ভর্তি হয়, এবং আচ্ছা ওখানে তখন যারা ইন্টার্নশিপে কাজ করে, ইন্টার্নশিপে যখন তারা কাজ করে তারা কিছু পায়, যেরকম 80,000 90,000 টাকা, ওখানকার 80,000 টাকা 90,000 টাকা পায়, যেটা আচ্ছা তারা নিজেরা হাত খরচের জন্য ইউজ করতে পারে। এবং তারপরে ইন্টার্নশিপ হওয়ার পর তারা সেখানে সেটেল হয়ে যেতে পারে, এবং তারপরে তার মাইনে প্রায় 2 লাখের কাছাকাছি, এরকম একটা বাহ, ভালো একটা প্যাকেজে এটা পার মান্থ। এটা তো এটা ভবিষ্যৎ তৈরি করা ভবিষ্যৎ, একটা ভালো হ্যাঁ। জায়গা। আর একটা যেটা বলছিলি স্কলারশিপ, যেটা স্কলারশিপ, এবার অলিম্পিয়াড, যেটা অল ইন্ডিয়া অলিম্পিয়াড যে পরীক্ষাগুলো হয়, এর বিভিন্ন স্টেজ আছে। এই বিভিন্ন স্টেজে যদি পাস করা হয়, পাস করলে কোটায়, যেখানে আমরা জেনে থাকি যেখান থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার ডাক্তাররা বেরোয়, সেখানে ভালো একটা কোচিং আছে রেজোনেন্স, সেখানে চান্স পাওয়া যায়। আচ্ছা। সেখানে যেরকম দক্ষিণা যেরকম পুরো ফ্রি, হুম। সেখানেও পুরো ফ্রি, এবং সারা বছর, এবং নিজের সেপারেট রুম থাকে, সারাদিন কোচিং হয়, নিজের সেপারেট এয়ার কন্ডিশন রুম থাকে, সেখানে তারা নিজেরা এসে পড়াশোনা করতে পারে। রাজস্থানের কোটাতে? রাজস্থানে, কোটাতে। মানে এটা কি অলিম্পিয়াডে পাশ করার পরেই যেতে পারবে শুধু? অলিম্পিয়াডে পাস করার পর আরো কিছু স্টেজ আছে পরে। আচ্ছা, এটা কোন ক্লাস থেকে হয়? এটা হচ্ছে ক্লাস 9-10 মিলিয়ে পরীক্ষাগুলো হয়। পরীক্ষাগুলো হয়? হুম, তাহলে ওই কোটাতে যে স্কুলটা রয়েছে ওখানে নিয়ে গিয়ে ওরাই পড়াবে? হুম। ওখান থেকে কোন ক্লাসের থেকে ওখানে নেবে? ওখানে 11 আর 12টা নেবে। 11 12টা নেবে ওখান থেকেও কি যেই তারপরে হ্যাঁ, তোমার ওখান থেকে ওই জন্যই, নেট এই দুটোর এই জন্যই জন্য নেবে? special। আচ্ছা, এইগুলো মানে যদি মনে কর যে খুবই ভালো পড়াশোনা কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, আর্টস এর দিক থেকে আমি জীবনে অনেক বড় হতে চাই, এরকম হ্যাঁ, ফ্যাসিলিটি কি অবশ্যই আছে, পাবো? আছে। একটা তো ল্যাঙ্গুয়েজ গেল, হুম।
একটা ডিফেন্স গেল, আর কোনো কিছু আছে কি? আসে বিভিন্ন এই যে আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা তো বলে দিয়েছেন, হ্যাঁ আর বিভিন্ন আর্কিওলজিস্ট টার্কিওলজিস্ট যে ডিপার্টমেন্ট হ্যাঁ গুলো হ্যাঁ আছে, হ্যাঁ। এর জন্য অলিম্পিয়াড অনেক পরীক্ষা হয়। আচ্ছা এই জিও জিওগ্রাফির ব্যাপারে অনেক হ্যাঁ ধরনের হ্যাঁ। পরীক্ষাগুলো হয়। এই পরীক্ষার মাধ্যমে যদি কেউ সিলেক্ট হয়, তার জন্য একটা স্পেশাল ইয়ে থাকে, তাহলে মানে সেটাও কি ওই দাক্ষিণাত্য থেকে নেয় না নাকি অন্য দক্ষিণা কোনো? থেকে অন্য কোথাও থাকে, মানে ইন্ডিয়ায় যে আর্কিওলজিস্ট যে হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্টটা হ্যাঁ। রয়েছে, তার ক্ষেত্রে থেকে কিছু কোর্স অফার করা হয় স্টুডেন্টদের। আচ্ছা আচ্ছা, তারা যে জেএনভির সাথে কানেক্টেড হয়ে স্টুডেন্টদেরকে যদি সেখান থেকে স্টুডেন্টটা তুলে ভালো নেয়। হয়, তো আচ্ছা, তাদেরকে একটা ট্যুর করানোর ব্যবস্থা না, এবার বা একটা দেখ স্পেশাল জেএনভিতে ফ্যাসিলিটি তো থাকে। যায় কারা, খুব মানে একটা জেলার ক্রিম ছেলে মেয়েরা যায়। তো সে এবার আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট বলো বা ইন ফিউচারে ভারতের বড় বড় ডিপার্টমেন্টে তো এই স্কুলটাতে আগে আসবে, যে ওখানে ক্রিম ছেলে মেয়েরা আছে, ওখান থেকে তো আমি ভালো ছেলে মেয়ে পেয়ে যাবো। হুম, একটা দেশের উদ্দেশ্য কি, যে ভালো স্টুডেন্ট। আর্কিওলজিতে যদি হয়, আমার আর্কিওলজিতে আমার ভালো স্টুডেন্ট দরকার, আমার এই ডিপার্টমেন্টটাকে আমার এগিয়ে নিয়ে যেতে হবে। তার মানে জেএনবি তে একবার চান্স পেয়ে যদি সে ভালোভাবে পড়াশোনা করে, লাইফে যেদিকেই যেতে চায় সেদিকেই একটা সব দিক থেকে অপরচুনিটি পুরো খোলা থাকে, পাবে, তাই তো? যে কোনো দিক থেকে অপরচুনিটি আচ্ছা, পাবে। জাপানের কি একটা ব্যাপার? হ্যাঁ, জাপানে একটা সাকুরা একটা প্রোগ্রাম থাকে, যদি কোনো স্টুডেন্ট ভালো হয়, এটা একটা স্টুডেন্টের চান্স হয় প্রত্যেক বছর। একটা স্কুল থেকে একজন? হ্যাঁ, এবার সেটা পুরো অল ইন্ডিয়ায় টোটাল 30 জন স্টুডেন্টকে বাছাই করা হয়, তার মধ্যে আচ্ছা আমাদের স্কুলে একটা চান্স পেয়েছে। দু আচ্ছা বছর আচ্ছা। পর পর 2 বছর চান্সটা পেয়েছে। হ্যাঁ তার মধ্যে এই বছর একজন স্টুডেন্ট যাচ্ছে। এটা এক সপ্তাহ একটা প্রোগ্রাম, কিন্তু পুরো জাপান পুরো ঘোরানো হয়, এবং বিভিন্ন যে সায়েন্টিস্ট আছে তাদের সাথে কথা বলতে পারে স্টুডেন্টরা, বিভিন্ন আচ্ছা ব্যাপার আচ্ছা, স্যাপার গুলো আছে। মানে জাপান পর্যন্ত নিয়ে যায় সেখানে। আচ্ছা, জাপানের সেমিনারে যাওয়ার পরে সেখানে কি অভিজ্ঞতা হলো, সেখানে গিয়ে কি চাকরি হয়? না, এটা হয় না। এটা জাস্ট একটা অভিজ্ঞতা? এটা একটা অভিজ্ঞতা প্লাস, এটা এই প্লাস জাপানে যাওয়ার খরচা কে দেবে? পুরো স্কুল থেকে, স্কুল থেকে সব দেবে? স্কুল থেকে। না, এটা এটা দিল্লিতে যে হেডকোয়ার্টার আছে ইনভিস, হ্যাঁ, এটা পুরো দিল্লি থেকে বিয়ার করে, মানে যাই পুরো হোক, মানে হেডকোয়ার্টার থেকে। নবোদয় বিদ্যালয় হ্যাঁ, সমিতির থেকে এটা পাবেন, নিজের বাবা মায়ের কোনো খরচা কোনো এখানে খরচা নেই। নেই। বেশ, তাহলে আমরা যেটা দেখলাম যে জেএনবি তে পড়াশোনা করলে 6 থেকে 12 এটাই মেন নয়, না। এর পরেও বাড়তি হুম। অনেক কিছু পাওয়া যায়, যেটা জীবনে মানে একটা বাচ্চার এগিয়ে চলার পথে, সেটেলমেন্টের পথে কিন্তু অনেকটাই সহায়ক। আরো একটা কথা বলি স্যার, যে প্রত্যেক সপ্তাহে যদি কোনো স্টুডেন্ট নিজে থেকে আগ্রহী হয় বা এইসব দিক থেকে কোথাও চান্স পেলো না, সে নিজে থেকে প্রত্যেক সপ্তাহে যদি প্রিন্সিপাল ম্যামকে রিকোয়েস্ট করা হয়, প্রিন্সিপাল ম্যাম সপ্তাহে রবিবারটা যেটা হয়, রবিবারটা পুরো কম্পিউটার ল্যাবের অ্যাক্সেস দিতে পারে একটা স্টুডেন্টের নিজের স্টাডির জন্য। যদি আচ্ছা সে বাইরে থেকে কোনো একটা আহ কোথাও একটা কোর্সের সাবস্ক্রিপশন নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এবং 11-12 প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সিঙ্গেল সিঙ্গেল সবার পার্সোনাল ট্যাব রয়েছে। তবে মনে কর তোর মার স্কুল থেকে কোনো স্টুডেন্ট পাশ করে বেরিয়ে গেছে, সে চাকরি পায়নি, তোর মার স্কুলের হেডমিস্ট্রেসের কাছে সে এরকম চাইলে একদিন পুরো কম্পিউটার রুম দিয়ে দেয়? এরকম তো হয় না। দেয় না, না? বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে এটা হয় না। তার মানে তো এই যে যে বাড়তি সুবিধা, এটাও তো নবোদয় এগিয়ে। হ্যাঁ, এগুলো দিক দিয়ে সব দিক থেকে তাহলে এগিয়ে। নবোদয়ের বদনাম করার মতন কোনো জায়গা পাচ্ছি না, না তো। যদি কোনো টিচার এরকম হয় যে কোনো টিচার যদি কোনো পিরিয়ডে, মানে টিচার সেদিন অ্যাবসেন্ট, মানে টিচারের হয়তো ছুটি আছে, লিভে আছে, টিচারের ক্লাসটা ট্যাব দিয়ে দেওয়া হয়। স্টুডেন্ট আচ্ছা ট্যাবের থেকে ক্লাস যেগুলো, মানে ইউটিউবে যে অনেক ক্লাসগুলো হয়, অনলাইন ক্লাসগুলো, স্টুডেন্টের টাইম না নষ্ট হয় তার জন্য স্কুল থেকে এই ট্যাবের ব্যবস্থাটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কতজনকে দেয়? সবাইকে, 11-12 সবাই, প্রত্যেকেই পায়? সায়েন্স হিউম্যানিটির যেই মানে কোনো 80 80 সবাই পায়। 160 জন? 160টা ট্যাব আছে। এবার সেই ট্যাবটাকে তুমি আবার বাড়ি রেখে আসতে হবে? স্কুলে স্কুলে রেখে আসতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এবার দেখা গেল পরের ইয়ারের স্টুডেন্টদেরকে ওর থেকে একটা করে হ্যাঁ, দিয়ে দিল, এগুলো পড়াশোনার হ্যাঁ। সুবিধার্থে, অনলাইনে যাতে হুম। পড়াশোনাটা করা যায়। এখন যেহেতু অনলাইনের যুগটা আস্তে আস্তে হচ্ছে, গ্রো স্কুল করছে তো এটা। স্কুল স্কুলেও সেই দিক যে থেকে তুই কেয়ার যে নেওয়া হচ্ছে। কথাগুলো বলছিস নবোদয় স্কুল সম্পর্কে জানাচ্ছিস, এটা তো সে অনলাইনেই মানুষ জানতে পারবে, তাই না? এখন তো অনলাইনের যুগ। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নবোদয় স্কুলের বাড়তি সুবিধা সম্পর্কে যেটা জানলাম, সেটা নর্মাল স্কুলের তুলনায় অনেক অনেক বেশি, যেটা ধারণার বাইরে, যে আমরা নবোদয়ে যদি স্টুডেন্টকে পাঠাতে পারি তবেই সেটা পাওয়ার যোগ্য। যাব আমরা পরবর্তী পর্ব। আমাদের শেষ পর্ব আজকের আলোচনা, সেটা হচ্ছে শেষের স্বস্তি। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা দেখার পরে বাবা মা হিসেবে আপনি কতটা স্বস্তি পেলেন, বা আমাদের স্টুডেন্ট সৈকত আমার এখানে এসে কতটা স্বস্তি পেলো, আমি ওকে পেয়ে কতটা স্বস্তি পেলাম। তো এই পর্বে আমি তোমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবো, যে সব বাবা মা নির্ভয়ে নবোদয়ে তার ছেলে মেয়েকে পাঠাতে পারে কি পারে না? অবশ্যই পারে। অবশ্যই পারে, তাই তো? হুম। মানে অবশ্যই পারে। নির্ভয়ে পাঠাবে? নির্ভয় পারে।
আচ্ছা, পরের যে প্রশ্ন, যে বড় দাদারা বা দিদিরা যারা আগে থেকে নবোদয় স্কুলে পড়ছে, তারা একটা নতুন বাচ্চা সিক্সে যখন যাচ্ছে, তাদের কাছে কতটা মানে ভরসার জায়গা? নো ডাউট, যারা সিনিয়র আছে তারা সবসময় হেল্প করার জন্য রেডি থাকে। যদি জুনিয়রটা সে যদি হেল্প চায়, অবশ্যই তারা হেল্প করতে কোনো মানা করবেন না। আর যদি কোনো ভুল কাজ তারা যদি কোনো জুনিয়ররা করে থাকে, মানে ক্লাস সিক্স এরা যখন ভর্তি হয়, তাদেরকে সবসময় সিনিয়ররা বোঝাবে এবং একটু বকাঝকা করতে পারে, কিন্তু সব বকাঝকাটা ভালোর জন্যই করবে, যাতে ভবিষ্যতে সেই ভুলটা না হয়, যে ভুলটা প্রথমবার হচ্ছে। তাহলে এখন যারা পড়াশোনা করছে ফাইভে, হুম। তাদের উদ্দেশ্যে দুটো তিনটে কথা বলবি যে তারা কেমন পড়াশোনা করবে যাতে নবোদয় চান্স পেতে পারে। আমি এটুকু বলবো, স্যার যা করাচ্ছেন সেটাই যথেষ্ট, কিন্তু স্যার যে কাজগুলো প্রত্যেকদিন দেয়, এগুলো টাইম মাফিক স্যার যখনই করতে বলে, কোনো দিনের কাজ বাকি না রেখে যেদিনের কাজ সেদিনই কমপ্লিট করে অন্তত জমাটা করে দাও, করে দিলে আর কিছু লাগবে না, এই যথেষ্ট। আর এর থেকে বেশি তাদের কিছু করার নেই। কনসেপশনটা কেমন থাকবে, যে ধর একটা অঙ্ক পারলো না, বুঝলো না, সেটাকে না না, মানে এটা ওভারলুক এটা করে এটা চলে এটা আসলো। ওই এই অনেক এইটাই হচ্ছে বড় ভুল, যে ওভারকাম করা অঙ্কগুলোই যখন পরীক্ষা আসবে তখন এরকম মনে হবে যে কেন আমি স্যারের কাছে জিনিসটা সেটা বুঝলাম না। বুঝলাম না। এবার এই জিনিসগুলো সবসময় ওই জিনিসটা ওভারকাম না করে গিয়ে সেটা রবিবারে যখন স্যারের কাছে ক্লাস করতে আসো বা যেখানেই ক্লাস করো না কেন, আগে ওই স্যারের কাছে ডাউটটা জিজ্ঞেস করবা। মানে কোনো বিষয়ে কোনো ডাউট রাখা যাবে না, না, সম্পূর্ণ বুঝে তারপরেই সম্পূর্ণ সেখানে বুঝে যেতে তারপরে হবে। করতে হবে। বেশ। কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবকিছুই তবেই তো ক্লিয়ার। হ্যাঁ। গিয়ে সব পারবো। আচ্ছা, ভেতরের যে স্টুডেন্টরা আছে তারা বাইরে যখন বেরিয়ে আসছে 2 মাসের জন্য, সেই 2 মাস তারা কি মানে এক্সট্রা গাইডেন্স নেবে তাহলে বলছিস? হ্যাঁ, যদি পার্সোনাল গাইডেন্স যদি কেউ অফার করে, মানে যদি গার্জেনরা পারেন তাহলে দিতে পারেন, এবং আচ্ছা, সেইটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। সেখানে আমরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 5জন টিচার বা 4জন টিচার রেখে তাদেরকে গাইড করাই। এটা কি মানে হ্যাঁ, ভালো? সেটুকু তো, সেটা তো আরো ভালো হয় স্যার, তাহলে স্টুডেন্টদের জন্য। তাহলে অন্তত 2 মাসের জন্য স্টুডেন্ট মানে টিচার খোঁজাটা একটা ঘরে বসে করতে ঘরে হচ্ছে। বসে করতে পারলে আর তাহলে তো কোনো ব্যাপারই নেই। তাহলে এটা তাহলে এটা একটা এটা ভালো বরং একটা জায়গা। স্টুডেন্টের জন্য সমস্যাকর ব্যাপার হয়ে যায়, যে 2 মাসের জন্য টিচার খুঁজে পাওয়া যায় না। যে এটা যদি স্যার অফার করছেন, তো আর মানে কিছু আমার করার একটা নেই। জানা আছে, আমার একজন স্টুডেন্টের মা হ্যাঁ। আহ, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ভাড়া থাকবে 2 মাস, হ্যাঁ, এবং তার ছেলে মেয়েকে পড়াবে, এইটা একটা সেটা বাড়ি বসে পড়াতে এইটা পারবে। 2 মাসে গার্জেনের জন্য একটা হেডেক টেনশনের থাকে। ব্যাপার হয়ে যায় জিনিসটা। এবার স্যার যদি এটা অফার করছে, এটা খুব ভালো ব্যাপার। এবার তোমাদের উপর স্যার। আচ্ছা, না তোমার কাছে মানে একটা আবেগের প্রশ্ন, যে জেএনবি তোমার কাছে কি? আমার কাছে আমার স্কুল আমাকে অনেক কিছু প্রোভাইড করেছে। সেদিক থেকে বলতে, সেদিক থেকে তো বলবো না, আমাদের স্কুল আমার কাছে কোনোদিনও খারাপ না। আমার স্কুল এতদিন আমাকে যা প্রোভাইড করেছে, আমি তাতে আমি অনেকটা এক্সেল আপ করেছি, এবং খারাপ বলার কিছু নেই। এবং যদি কেউ খারাপ বলে, এবার খারাপ কোন ভিত্তিতে, আমি তাকে সেটা শুনতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, এবং বলবো যে ভবিষ্যতে এরকম না জেনে কথাবার্তা না বলতে, আর কোনো কিছু খারাপ না বলতে। এটা আবেগের জায়গা, তাই হ্যাঁ, তো? আচ্ছা, অবশ্যই। মনে কর তোর কি মনে হয়, তুই যদি নবোদয় না যেতিস, নর্মাল স্কুলে পড়াশোনা করতিস, আগে যে স্কুলের ছাত্র ছিলি, সেখানে থাকলে তোর কি মানে এখন যে পজিশনটা, সেই পজিশনটা আসতো না, তার থেকে একটু কম বা বেশি একটু থাকতো? কম হতো। আমার 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 যা নিজের হিসেব, সেই অনুযায়ী একটু কমা হতো। একটু বেটার জায়গা তুমি একটু পেয়েছো বেটার জায়গা পেয়েছি। নবোদয় হুম। স্কুলটা একটু যাওয়াতে। আচ্ছা, এবার আমাদের আজকের অনুষ্ঠান আমরা একদমই শেষ পর্বে চলে এসেছি, এবং শেষ করেও দেবো। অনেকটা সময় আমরা নিয়েছি সৈকতের কাছ থেকে। সৈকত, এত সুন্দর সুন্দর মানে ইনফরমেশন, ভেতরের ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়েছিস, তার জন্য তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম শেষে দুটো ফ্যাসিলিটির কথা বলবি, যে এত কিছু যে আমরা জানলাম, তারপরে এক্সট্রা দুটো ফ্যাসিলিটি বলো। এক্সট্রা তো ফ্যাসিলিটি, এবার যারা মেয়েদের কিন্তু বেশি সচেতন, এবার মেয়েদের স্পেশালি সায়েন্স গ্রুপের জন্য বলি, বিজ্ঞান যেহেতু একটা প্রোগ্রাম হয়, যার জন্য বাইরের থেকে টিচাররা পড়াতে আসেন মেয়েদের জন্য। ছেলেদের এবার সেখানে ছেলেরাও পড়তে পারে, স্পেশালি মেয়েদের জন্য পড়াতে আসে। সেটা স্কুল থেকে তাদেরকে পার ডে প্রায় 2,000 টাকা করে পেমেন্ট করা হয় একটা ক্লাসের জন্য। সেই টিচারদের? সেই টিচারদের একটা আচ্ছা, ক্লাসের জন্য, শুধু মেয়েদেরকে ভালো সায়েন্সে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবং বছর শেষে যখন যারা, যদি কেউ 12 পাস করে কোনো একটা মেয়ে, তাকে 8,000 টাকার বই, 8,000 টাকার বই কম না, 8,000 টাকার, যদি কেউ সায়েন্স, যদি কেউ যেই মানে জয়েন্টের লাইনে পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং এর বই, বা নিটের লাইনে পড়তে গেলে নিটের বই, আর তাছাড়া 12,000 টাকা হ্যান্ড টু হ্যান্ড বা ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হয়।
স্টুডেন্ট যাতে মেয়েদের কোনো পড়াশোনায় মানে ঘাটতি না আর্থিক এবং শিক্ষা সহায়ক দুটো ফ্যাসিলিটি facility দেওয়া আরো হয়, পেতে পারে। আরো পেতে পারে। তাহলে এই যে এত কিছু শোনার আরো পরে একটা আরো একটা জিনিস, যে যারা মনে করছো যে দক্ষিণায় চান্স পেলাম না, এক্স নবোদয় চান্স পেলাম না, তাদের জন্য একটা জিনিস, এক্স নবোদয় থেকে একটা ফ্যাসিলিটি ওপেন করেছে জেএনবি এনেবেল। এনেবেল একটা অ্যাপ, যেখানে 11 আর 12 তাদেরকে লাইভ অনলাইন ক্লাস করানো হয় এই 2 মাসের জন্য। এই 2 মাস প্লাস লাস্টে ওই 1 মাস পুজোর ছুটির সময়টুকু, এবং প্রত্যেক দিন 1 ঘন্টা ট্যাব যখন পাবে 1 ঘন্টায় ক্লাসটা করতে পারবা প্রত্যেক দিন। কিন্তু শুধু সুবিধার উপর সুবিধাই বলে যাচ্ছে। সুবিধা তো অবশ্যই আছে, তাহলে আমরা যেটা অনলাইনে বুঝলাম, যুগে আরো বেশি সুবিধা। অনলাইনের যুগে দাঁড়িয়ে, মডার্ন যুগে দাঁড়িয়ে আপনার সন্তানকে আপনি নবোদয় স্কুলে যদি একবার পাঠাতে পারেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ একদম স্ট্যাবলিশড হওয়ার পক্ষে এনাফ। একদম সম্পূর্ণ বিনা খরচে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কেন, সারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে এমন সংস্থা দ্বিতীয়টি নেই। আমি এটা জোর গলায় বললাম শেষ করার মুহূর্তে। তাহলে আমরা আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আমার ছাত্রকে আশীর্বাদ করি যে অনেক বড় হও জীবনে, নবোদয় থেকে বেরিয়ে নবোদয়ের জন্য কিছু করবে, মানুষের জন্য কিছু করবে। স্যার, এত কিছু আমাদের নবোদয় আমাকে প্রোভাইড করেছে, আমাকে তো নবোদয় থেকে বেরিয়ে কিছু একটা করতে হবে, এবং আমি অবশ্যই চেষ্টা করব জীবনে দাঁড়িয়ে অন্তত নবোদয়ের পাশে দাঁড়ানোর এবং মানুষের জন্য কিছু মানুষের জন্য করার। কিছু করার। বেশ, থ্যাংক ইউ। সবাইকে টাটা করে দাও। টাটা।